মোহাম্মদ ভাই, কাইন্ডলি আপনার মাইকটা একটু মিউট করবেন। আমি না হয়তো ক্লাসটা নেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি ভাইয়া। আসসালামু আলাইকুম। থ্যাংক ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভাই। আমরা 5টা মিনিট একটু ওয়েট করি সবার জন্য, ইনশাল্লাহ 10টা 5-এ আমরা শুরু করে দিব আর কি। ওকে ওকে, আমার কথা শোনা যাচ্ছে ঠিকঠাক মতো? জি ভাই, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ। জি, সোহাগ ভাই বলেন, যিনি হাত তুলেছেন। হ্যালো হ্যালো। ভাই শুরু কি একটু পরে করব কি না? জি, ওই আহ, ভাইয়া বলেছেন 10টা 5-এ শুরু করতে, যেন আমরা 5টা মিনিট ওয়েট করি, এই আর কি। ওকে ভাই, ঠিক আছে। ভাই আরেকটা কথা, ক্লাসটা কি রেকর্ড করা হবে? জি ভাই, ক্লাস আহ, রেকর্ড করা আমি হবে। আপনাদের ড্যাশবোর্ড থেকে নিচে স্ক্রল করলে ক্লাস রেকর্ডটা পাবেন। আর যারা এমনিতে জাস্ট ওরিয়েন্টেশন ক্লাসটা করে দেখতে চাচ্ছেন, আপনারা আমাদের ইউটিউবে এই ক্লাস রেকর্ডটা আপলোড দিয়ে দেওয়া হবে, ওইখানে গেলে পাবেন আর কি। অথবা পেজে নক করলে বলে দিবে যে চ্যানেলের লিঙ্কটাও দিয়ে দিবে। তো ওইখান থেকে গিয়েও আপনারা চাইলে পরবর্তী রেকর্ডটা দেখতে পারবেন। ঠিক আছে।
আচ্ছা, আমরা মনে হয় শুরু করতে পারি। আর আমি হচ্ছে মানে একদম ভাই, রাফিউল ভাই মূল সেশনে যাওয়ার পূর্বে ভাই আমি একটু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা আর কি সবার উদ্দেশ্যে শেয়ার করতে চাচ্ছিলাম, যদি পারমিশন দেন আর কি। ভাইয়া শিওর শিওর, গো অ্যাহেড। থ্যাংক ইউ ভাই। মোটামুটি আমাদের এই ল্যাবটাতে যতজন জয়েন করছেন, এছাড়াও 60+ স্টুডেন্ট ইন্টারেস্ট শো করছিলেন যে আপনার ওরিয়েন্টেশন সেশনটা করতে চাচ্ছেন। তো আমরা আপনাদেরকে ক্লাসে এই আজকের ক্লাসের লিঙ্কটা মেল করছিলাম, প্লাস আপনাদেরকে হয়তোবা কল অর মেসেজের থ্রুতেও জানাই দেওয়া হয়েছে। আহ আশা করি আপনার যে উদ্দেশ্যে জয়েন হয়েছেন আজকে এই সেশনটাতে, ওই উদ্দেশ্যটা ফুলফিল হবে। আপনাদের নিজেদের কিছু কোয়েরি ছিল, লাইক এই ভাই যে ল্যাবটা কন্ডাক্ট করা শুরু করতেছেন আজকে থেকে, ওনার ফিল্ডের সাথে আপনাদের ফিল্ড অ্যালাইন হচ্ছে কিনা, প্লাস আপনাদের এছাড়াও কিছু পার্সোনাল কোয়েরি ছিল। তো দেখা গেছে যে সুপারভাইজারের সাথে একজন একজন করে ওইভাবে কোঅপারেট করার চেয়ে আমাদের মনে হলো যে আমরা যদি ওরিয়েন্টেশন সেশনটা সবার জন্য ওপেন রাখি, ওইটা বেটার হয় আর কি। তো দেখা গেছে সবাই সবার প্রশ্নগুলো করতে পারলো। এই জায়গা থেকে মানে ক্লাসটা অনেক ইন্টারেক্টিভ হয়, দেখা গেছে অনেক প্রশ্ন নিজের মধ্যে ক্রিয়েট হয় না, আরেকজন যখন করে তখন ওই প্রশ্নটা নিজের সাথে রিলেট করতে পারি। তো ওই জায়গা থেকে আমাদের মনে হলো ওরিয়েন্টেশন সেশনটা সবার জন্য ওপেন রাখাটা বেটার। আচ্ছা, এখন অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনাদের ভিতরে জমে থাকা এই ল্যাব রিলেটেড সকল ধরনের প্রশ্ন অবশ্যই আপনার ভাইয়ের সাথে শেয়ার করবেন, যেন আপনারা সকল ধরনের উত্তরগুলো পেয়ে যান। আর পাশাপাশি আমি মূল সেশনে যাওয়ার পূর্বে একটু যেটা বললাম ইন্ট্রোডাক্টরি কথাবার্তা শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি যদি প্রথমে একদম আমাদের রিসার্চ বাড়ি জার্নিটা নিয়ে আপনাদেরকে বলি। আমাদের রিসার্চ বাড়ি জার্নি শুরু হয় 2025 সালের মার্চ মাসের 15 তারিখ থেকে। বাট এর পিছনে আমরা প্রায় বছর 1.5 বছর কাজ করছি এই প্ল্যাটফর্মটা বিল্ড করার জন্য। আমরা অনেক অ্যানালাইসিস করছি আসলে। এই প্ল্যাটফর্মটা বিল্ড করার পিছনে একটা গল্প আছে, সেটা হচ্ছে আমরা যখন আন্ডারগ্রেডে ছিলাম তখন আমরা চিন্তা করি যে বাংলাদেশে এরকম একটা প্ল্যাটফর্ম দরকার। আসলে কেন দরকার, দেখা গেছে আমরা যারা রিসার্চে জার্নিটা শুরু করি আমরা মেনলি দুইটা প্রবলেম সর্বপ্রথম ফেস করি। সেটা হচ্ছে যে আমি কার সাথে রিসার্চ করব, কি নিয়ে রিসার্চ করব। তো দেখা গেছে আমরা আন্ডারগ্রেডে অনেক টপিক কভার করি, তো ওই জায়গা থেকে আমি কোন টপিকটা নিয়ে আসলে অ্যাকচুয়ালি কাজ করতে পারবো ওই জিনিসটা শিওর থাকি না। তো ওই জায়গা থেকে আমরা মানে আমাদের কাছে আর কি মনে হইলো যে এই প্রবলেমটা শুধু না, বাংলাদেশে 80 to 90% স্টুডেন্টেরই হয়তো বা এই ধরনের প্রবলেম। দেন আমরা আসলে কথা বলা শুরু করি বাকিদের সাথে, এরপরে আসলে এই প্ল্যাটফর্মটা নিয়ে কাজ করা শুরু। আলহামদুলিল্লাহ আমরা 2025 সাল থেকে কাজ করতেছি, এখন পর্যন্ত সাকসেসফুলি আগাচ্ছি। আশা করি ইন ফিউচারে আমরা এটাকে বাংলাদেশ বা ওয়ার্ল্ড ওয়াইড অনেক বড় একটা প্ল্যাটফর্ম হিসেবে বিল্ড করতে পারবো। আর রিসেন্টলি আমরা ক্রস রেফারেন্সের মেম্বারশিপও পাইছি। আপনারা হয়তো বা জানবেন যে ক্রস রেফারেন্স হচ্ছে ডিওআই নাম্বারটা প্রোভাইড করে। আমরা যত ধরনের পাবলিশার আছে লাইক কনফারেন্স বলি আর জার্নাল বলি, যে পেপারগুলো পাবলিশ করলে আমরা ডিওআই নাম্বার একটা পাই, ওই এই ডিওআই নাম্বারটা মেনলি প্রোভাইড করে ক্রস রেফারেন্স। তো ইন ফিউচারে হয়তো আমরা অক্টোবর নভেম্বর থেকে আমরা এজ এ পাবলিশার হিসেবে কাজ করাও শুরু করব। তো এটা বলা যেতে পারে আমাদের জন্য হিউজ একটা অ্যাচিভমেন্ট। তো আচ্ছা, এখন আমি মেইন যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম সেটা একটু বলি। দেখা গেছে যে আমরা আমাদের সাইড থেকে বলি যে উইকলি একটা সেশন হবে, মান্থলি 4টা সেশন হবে, বাট ইট ডিপেন্ডস অন ইউ অ্যান্ড ইউর সুপারভাইজার। যদি আপনারা নিজেদের মধ্যে কথা বলে মনে করেন আমাদের একাধিক সেশন প্রয়োজন কোনো উইকে, তো এটাও কিন্তু পসিবল। আবার যদি কথা বলে মনে করেন যে না আমরা এই উইকে সেশনটা অফ রাখবো, এটাও কিন্তু পসিবল। আরেকটা জিনিস হচ্ছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব কাইন্ডলি সবাই উইকলি সেশনের জন্য ওয়েট না করে, ধরেন আপনাকে কোনো একটা টাস্ক সুপারভাইজার ধরাই দিছে, এখন আপনার উইকলি সেশন আসার আগে ওই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করবেন সুপারভাইজারের সাথে কথা বলার জন্য যে ভাই আপনি আমাকে যে টাস্কটা দিয়েছিলেন ওইটা আমি কমপ্লিট করে ফেলছি, কাইন্ডলি আমাকে জানাবেন আমার পরবর্তী টাস্কটা কি হবে। দেন দেখবেন যে আপনাদের রিসার্চের যে ওয়ার্ক ওইটা অনেক ফাস্টার হয়ে গেছে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব কাইন্ডলি আপনারা চেষ্টা করবেন যে জাস্ট উইকলি সেশনের জন্য ওয়েট না করে সুপারভাইজারের সাথে অল টাইম কানেক্টে থাকার, যেটা আসলে সবচেয়ে বেশি জরুরি। আপনারা ট্রাই করবেন সুপারভাইজারের সাথে মানে এই টাস্কটা যেন মানে সবসময় কন্টিনিউ থাকে।
আরেকটা জিনিস যদি আমি আপনাদেরকে বলি, এখানে আমরা হয়তো অনেকে কিউরিসিটি থেকে জয়েন করছে, অনেকে হয়তো জাস্ট দেখতে চাচ্ছে একটা মাস ল্যাবটা কন্টিনিউ করে দেখি কি অবস্থা। বাট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, কারো যদি এরকম মেন্টালিটি থাকে যে আমি এক মাস পর চলে যাব, কাইন্ডলি আপনার ল্যাবটা কন্টিনিউ করবেন। আমরা আশা রাখি যারাই ল্যাবগুলোতে জয়েন করবে তারা একদম ফার্স্ট টু লাস্ট যেন কন্টিনিউ করে। আমরা এনশিওর করতেছি আমাদের সাইড থেকে, আপনারা যদি একদম এই লেভেল লাস্ট পর্যন্ত থাকেন, আপনি রিসার্চ তো শিখবেনই, পেপার পাবলিকেশন পর্যন্তই আপনি যাবেন। যদি আপনি ততটুকু না পান, পরবর্তীতে আমাদেরকে ব্লেম করিয়েন বা আমাদেরকে বলিয়েন যে আপনাদের কথা মতো তো আমি ফুল ডেডিকেশনের সাথে পুরোটা সময় ছিলাম, কিন্তু আমি তো কোনো আউটপুট পাইনি। আমরা বিশ্বাস করি এখন পর্যন্ত কোনো লেবে এরকম হয় নাই, এই লেবে এরকম হবে বলে আমরা মানে মনে করি না আর কি। আমরা আশা রাখি যে এই ল্যাব থেকেও আপনারা রিসার্চটা শিখতে শিখতে পাবলিকেশন পর্যন্ত যেতে পারবেন। তবে অবশ্যই এখানে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে আপনাদের ডেডিকেশন। আমরা যে প্রবলেমটা সবচেয়ে বেশি ফেস করি, দেখি যে আমাদের সুপারভাইজাররা প্রপার ডেডিকেশন শো করতেছে, ওনারা আসলে খুবই অ্যাক্টিভ থাকতেছে, কিন্তু স্টুডেন্টরা ওনাদেরকে ওইভাবে কোঅপারেট করতেছে না। দেখা গেল সুপারভাইজার বারবার বলতেছে এই টাস্কটা সাবমিট করেন, ওইটা করেন, ওইটা করেন, কিন্তু স্টুডেন্টরা ওনাকে ওইভাবে সাপোর্ট। জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে চেষ্টা করবেন সুপারভাইজারের সাথে, আপনারা যত বেশি ডেডিকেশন শো করবেন তত তাড়াতাড়ি আপনারা পেপার পাবলিকেশনে পৌঁছে যেতে পারবেন। তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে কাইন্ডলি কেউ এই জায়গাতে ডিলে করিয়েন না। সুপারভাইজার যেভাবে ইনস্ট্রাকশন দিয়ে ট্রাই করবেন প্রতিটা ইনস্ট্রাকশন প্রপারলি ফলো করার জন্য, এতে করে আপনাদেরই রিসার্চ ওয়ার্ক অনেক ফাস্টার হবে। আচ্ছা, এখন আমরা দেখা গেছে ল্যাবে জয়েন করার পরে যে টাইম ম্যানেজমেন্ট প্রবলেম, টাইমটা বের করে আনতে পারতেছি না, রাতে টিউশন, ভাই আমাকে নক দিয়ে উনি 2 মাস আমাদের একটা ল্যাবে ছিলেন, এখন বলতেছে যে ভাই আমি 1 মাসের জন্য একটু পজ রাখতে চাচ্ছি, আমার টার্ম ফাইনাল চলে আসছে। এখন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আমি যদিও এই জিনিসটা ওরিয়েন্টেশন সেশনে ওনাদেরকে বলে দিছিলাম, বাট সবগুলো ল্যাবে বলে দিই যে আপনাদের টার্ম ফাইনাল টাইমেও আপনারা কাইন্ডলি ল্যাবটা অফ রাখেন না। কেন অফ রাখবেন না? দেখা গেছে আপনাকে সুপারভাইজার 2 মাস যেহেতু আপনি একটা ল্যাবে ছিলেন, আপনাকে হয়তো বা সুপারভাইজার একটা গ্রুপে, হয়তো না এটা মানে দিয়ে একটা যে কোনো একটা গ্রুপে আপনাকে সুপারভাইজার অ্যাড করে দিছিলেন, আপনি একটা পার্টিকুলার টপিকে কাজ করা শুরুও করে দিছেন। এখন আপনি যদি হঠাৎ করে চলে যান, 1 মাসের জন্য অফ হয়ে যান, বাকি গ্রুপটার কি অবস্থা হবে? বাকি গ্রুপটা ক্ষতিগ্রস্ত হইলো, আপনার পার্টির জন্য তারা দেখা গেল যে ওয়েট করা লাগতেছে। এরকম হয়েছে, আগেও অনেক হয়েছে। আগে আমরা যদিও স্টুডেন্টদেরকে বলতাম আচ্ছা ঠিক আছে আপনি 1 মাস পজ রাখেন, কিন্তু এর ফলে আমরা যে আউটপুটটা পাইছি এটা আসলে খুবই বাজে। দেখা গেছে উনি হয়তো বা 1 মাস পরে ঠিকই আসেন, কিন্তু উনি আগে যা কাজ করছিলেন ওইগুলো তো ভুলে গেছে, এখন আবার নতুন করে উনি কাজ করা শুরু করা লাগতেছে। পাশাপাশি উনাকে আবার নতুন কোন একটা গ্রুপে অ্যাড করা লাগতেছে, আগের গ্রুপটাতে উনি কাজ আর কন্টিনিউ করতে পারতেছে না। তো ওই জায়গা থেকে দেখেন মানে সব দিক থেকে ওভারঅল যদি আমি বলি যে এটা ক্ষতির সম্মুখীন আপনি হবেন। আপনি যে কাজটা 6 মাসে কমপ্লিট করতে পারার কথা, ওই কাজ তখন দেখবেন 9 মাসে কমপ্লিট করা লাগতেছে। তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব টার্ম ফাইনাল টাইমেও চেষ্টা করবেন, হয়তোবা আপনার তখন রিসার্চ ওয়ার্কটা একটু স্লো হয়ে যাবে, বাট আপনি একদম টোটালি অফ রাখেন না। টোটালি অফ রাখলে আপনি অনেক বেশি পিছাই যাবেন। প্রয়োজনে আপনি উইকলি যেখানে 7-8 ঘন্টা সময় দিতেন ওইখানে 2-3 ঘন্টা করে সময় দেন। আপনি যেদিন পরীক্ষা দিয়ে আসছেন ওই দিন আপনি 2 ঘন্টা সময় বেশি দেন রিসার্চে। তো কারণ পরীক্ষা যেদিন দিই ওই দিন তো আর আমরা কেউ পড়ালেখা করি না। অথবা ভাইয়ের সাথে কনসালটেন্ট নেন যে ভাই আপনারা কিভাবে আন্ডারগ্রেড লাইফে এগুলো পরীক্ষা টরীক্ষা মেনটেন করে সবকিছু মেনটেন করে কিভাবে আসলে রিসার্চের জন্য টাইমটা বের করে আনছিলেন। পাশাপাশি এখনো যদি আপনারা চিন্তা করেন, ভাইরা কিন্তু অনেকে পিএইচডি কাজ করতেছে, পিএইচডি তে আছে, অনেকে মাস্টার্সে লেখাপড়া করতেছে, অনেকেই পাশাপাশি জব করতেছেন, অনেকের ফ্যামিলি আছে। তো ওই জায়গা থেকে ওনারা কিন্তু আপনাদেরকে আবার গাইডিংসও দিচ্ছে, মেন্টরশিপ দিচ্ছে, সুপারভাইজিং করতেছে। ওনারা যদি কোনো না কোনো ভাবে আপনাদের জন্য টাইমটা বের করে আনতে পারে, এজ এ লার্নার আমি শিখতে চাচ্ছি, আমার কি উচিত না আমি টাইমটা একটু বেশি করে বের করে আনা? তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এইরকম কোন প্রকার এক্সকিউজ দেখিয়ে কাইন্ডলি কেউ ল্যাপটপ পজ রাখিয়েন না, এতে করে পুরোটা ল্যাবের উপর একটা ইফেক্ট পড়ে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই জায়গাতে সবাই একটু কেয়ারফুল থাকবেন। আরেকটা যে জিনিস সেটা হচ্ছে যে আমরা ক্লাসগুলোতে, যেহেতু আমরা এখানে রিমোটলি ক্লাস করতেছি, এখন ভার্চুয়াল ক্লাস হওয়াতে সবাই ওইভাবে কোঅপারেট করি না। অনেকে দেখা যায় ক্লাসে জয়েন করে ঘুমাই যায়,
পরবর্তী রেকর্ড দেখে নিব। এই যে রেকর্ড দেখার যে টেন্ডেন্সি, এটা অনেক মানে খারাপ একটা ব্যাপার। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে সেশন গুলাতে আপনারা লাইভ কানেক্ট থাকবেন, কারণ দেখা গেছে ভাই যখন কোনো একটা কিছু পড়াচ্ছে বা বোঝাচ্ছে, তখন হয়তো বা আপনার মধ্যে অনেক ধরনের প্রশ্ন জাগতে পারে। ওই প্রশ্নটা কিন্তু আপনি ইমিডিয়েটলি করেই ক্লিয়ার হতে পারতেছেন, যেটা আসলে রেকর্ডে পসিবল না। তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো সবাই লাইভ সেশন গুলাতে কানেক্ট থাকার ট্রাই করবেন। আচ্ছা, এখন লাইভ সেশন গুলাতে আমরা যখন কানেক্ট থাকি তখন আরেকটা প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে কি আমরা সবাই চুপ হয়ে যাই, কেউ কোঅপারেট করতে চায় না। কেউ আবার যখন কোঅপারেট করে দেখা যায় একজন দুজন স্টুডেন্টই প্রতি ক্লাসে কথা বলতেছে, বাকিরা সবাই চুপচাপ থাকতেছে। আচ্ছা, এটা যদি আমাদের একাডেমিক সেশন হইতো সেক্ষেত্রে না হয় বুঝতাম যে একটা ব্যাপার আছে আর কি। এখন এইখানে তো আপনি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতেছেন, এখানে যদি আপনি চুপ থাকেন আপনি তো আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, চেষ্টা করবেন এই ল্যাবগুলোতে আপনারা যারা জয়েন করতেছেন সর্বোচ্চ লেভেলে নেয়ার জন্য। আমরা এই ল্যাবগুলো ক্রিয়েটই করছি, আমাদের সুপারভাইজারও রেডি আছেন আপনাদেরকে সবকিছু দেওয়ার জন্য, বাট কেন জানি না স্টুডেন্টরা ওই সবকিছু নেয়ার জন্য রেডি না। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা চেষ্টা করবেন যে এইখান থেকে মানে যে যত বেশি পসিবল আপনারা যেন নিতে পারেন। এই যে আমাদেরকে যে মান্থলি ফিটা দেন, এই ফিটার যেন আপনারা সর্বোচ্চ ইউটিলাইজ করতে পারেন। তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব সবাই ক্লাসগুলাতে কোঅপারেট করবেন ভাইয়ের সাথে। আপনাদের ভিতরে জমে থাকা যে কোনো ধরনের প্রশ্ন হোক ল্যাব রিলেটেড আপনারা করবেন, আর সাপোর্ট রিলেটেড যদি কোনো কোয়েরি থাকে সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে পেজে নক দিতে পারেন। আর ল্যাব সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন লাইক ক্লাস ধরেন কোনোদিন ভাই হয়তো বলতে ভুলে গেছে, সেক্ষেত্রে অ্যাপের চ্যাটে আপনার জিজ্ঞাসা করতে পারেন যে ভাই ক্লাসটা কবে হবে বা কয়টার দিকে হতে পারে। এই জিনিসগুলো কিন্তু আপনার চ্যাটেও আপনারা একটু কথা বলে ট্রাই করবেন আর কি এই জিনিসগুলো এনগেজিং রাখার জন্য। আর এখন হয়তো বা অ্যাপের চ্যাট অনেকের জন্য একটু মানে অন্যরকম লাগতে পারে, নতুন একটা প্ল্যাটফর্মের সাথে আসলে ইউজার ফ্রেন্ডলি হইতো একটু সময় লাগে। আমরা যখন প্রথম প্রথম যে কেউ ফেসবুক চালাইছি, হোয়াটসঅ্যাপ চালাইছি, হয়তো বা এত স্মুথলি চালাইতে পারি না। বিশেষ করে লিঙ্কডইন, এটাও কিন্তু আমরা এখনো সবাই প্রপারলি ইউজ করতে পারি না, কিন্তু যারা পারে তারা কিন্তু অনেক ভালোভাবেই পারে। তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব সবাই আমাদের অ্যাপগুলো একটু এক্সপ্লোর করবেন, আশা করি আপনাদের জন্য ইউজ করাটা ইজিয়ার হয়ে যাবে। আর পাশাপাশি এখন হয়তোবা কয়েকটা ফিচার এখনো আপডেট দেওয়া হয় নাই, লাইক ভয়েস মেসেজ মেনশন করার যে অপশন, এগুলা আমরা এই মাসের মধ্যে ইনশাল্লাহ আপডেট দিয়ে দেওয়া হবে। আর নেক্সট উইক থেকে অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপে যত ধরনের ফিচার আছে সবগুলো তো পাবিনি, লিঙ্কডইনেও যে ধরনের ফিচার গুলো থাকে আমরা ওইগুলো অ্যাড করে ফেলতেছি আস্তে আস্তে। তো আশা করি আপনাদের জন্য ইউজ করতে আরো বেশি সুবিধার হবে আর কি। তো আমি মনে হয় অনেকগুলা কথাবার্তা বলে ফেলছি, তবে সবাই এই কথাগুলো একটু আর কি মাথায় রাখার ট্রাই করবেন। আর অবশ্যই মেইন যেই জিনিস সেটা হচ্ছে সুপারভাইজারের ইনস্ট্রাকশন। আর ভাই যেভাবে হচ্ছে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিবেন চেষ্টা করবেন প্রতিটা ইনস্ট্রাকশন একদম মানে প্রপারলি ফলো করার জন্য আর কি। আহ মোটামুটি আমার সাইড থেকে এই জিনিসগুলো আসলে শেয়ার করা দরকার ছিল আপনাদের সাথে। আর রাফিল ভাই আমার মনে হয় আপনি আপনার সেশন কন্টিনিউ করতে পারেন। আর আমি আশা করি রেস্ট অফ দা ক্লাস আর ডিস্টার্ব করবো না, আমি মানে বেরো হয়ে যাব, আমাদের আরেকটা সেশন আছে 10:30টার দিকে। তো ভাই আপনি আপনার মতো করে সেশনটা কন্টিনিউ করতে পারেন। জি জি জি, ধন্যবাদ। আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, তারপর আমি জি ভাই। আমাকে একটু কাইন্ডলি মানে বলবেন যদি স্ক্রিনটা না দেখা যায় কোনো কারণে। এই আর কি, স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো? জি দেখা জি ভাই দেখা যাচ্ছে। ওকে 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 ওকে। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ যে কয়জনই জয়েন করেছেন তাদেরকে। আমি একটু সরাতে যাচ্ছিলাম, আচ্ছা অসুবিধা নাই। এবং যদি আমি আমার ইন্ট্রোডাকশনটা একটু দিতে চাই, সেটা হচ্ছে আমি স্ক্রিনটা যাচ্ছে না, একটু দেখি তো স্ক্রিন প্রবলেম হলো কিনা। স্টপ প্রেজেন্টিং, স্লাইড গুলো মুভ হচ্ছিল না। আচ্ছা একটু দেখতেছি, ক্রসটা কেটে দিতে পারে। আচ্ছা, ক্রসটা কেটে দিলে আবার মিটিং বন্ধ হয়ে যাবে না? না ভাই, মিটিং বন্ধ হবে না, আপনি ওই যে পাশে যে এটা কাটতে পারবেন। মানে এইটা ক্লোজ করব? জি ভাই জি। আচ্ছা
এখন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ফর ইউর হেল্প ভাইয়া। আমি যদি ফার্স্টলি নিজের ইন্ট্রোডাকশনটা দেই, আহ, সেটা হচ্ছে যে ভাইয়া আমি বাংলাদেশ থেকেই প্রথমে এইচএসসি শেষ করি নটরডেম কলেজ থেকে, ইংলিশ ভার্সনে, সায়েন্সে 18 ব্যাচ ছিল আমার। তারপর আহ, একমাত্র ওই টাইমে বুয়েট বাদে বাকি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এবং চুয়েটে পরীক্ষা দেওয়া হয়নি, এমআইএসটি আইইউটি থেকে শুরু করে বাকি সবগুলোতেই চান্স হয়। ঢাকা ভার্সিটিতে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পেয়েছিলাম, বাট ইচ্ছা ছিল মেকানিক্যাল পড়ার। ওই টাইমে পজিশন অনুযায়ী রুয়েটটা বেছে নেই, রুয়েটে মেকানিক্যালটা আমার জন্য তখন একটু সমীচীন হয় বেছে নেওয়ার জন্য। এবং ওখানে 19 থেকে 21 সাল, এই এই 2টা বছর বা 2.5 বছর আমি 4টা সেমিস্টার কমপ্লিট করেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর। এবং সবাই আমার মনে হয় যে মনে রাখবেন যে ওই টাইমটাতে করোনা চলে আসে, যার কারণে অনেক ভার্সিটি বন্ধ হয়ে যায়, কম বেশি অ্যাক্টিভিটিস অফ হয়ে যায়। আমাদেরটা কেন যেন একটু বেশি অফ হয়ে যায়, বিকজ আমাদের স্যাররা অনলাইন ক্লাস, অনলাইন পরীক্ষা তেমন একটা বিশ্বাস করতেন না। আর 4টা সেমিস্টার কমপ্লিট হওয়ার পর না আমি আমি বুঝতেছিলাম যে আমি ইন্ডিয়ান বই বা, আপনারা রিলেট করতে পারবেন যারা এখানে অবশ্যই অত্যন্ত মেধাবী, যারা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলোতে পড়তেছেন, সরকারি বেসরকারি যেখানেই হোক না কেন, যে আমাদের স্যাররা পার্টিকুলার কিছু নোটস, ইঞ্জিনিয়ারিং এর বই, ইন্ডিয়ান কিছু ওই মেকানিক্স, ফ্লুইড মেকানিক্স এগুলো পড়াতেন। আমি আমি পার্সোনালি ফিল করতেছিলাম একটু বিরক্ত হয়ে যাচ্ছিলাম, বিকজ আমি একটু রিসার্চের দিকে ঝুঁকতে চাচ্ছিলাম, একটা ডিরেকশন খুঁজতে চাচ্ছিলাম, বা রিসার্চ করতে চাইলেও পথটা এত ইজি ছিল না। সবাই বলতো যে থিসিস করতে হবে, থিসিসের পরে যদি যে কিছু হয়। তো যাই হোক, ওই টাইমে এনাফ ডিসকারেজমেন্ট পাচ্ছিলাম সামনে আগানোর জন্য। বাট রুয়েটে পড়াকালীন সময়, ওই সময়টা অন্যান্য সবার মতোই আমিও প্যারা খাইছি পড়ালেখার কারণ, বাট এট দ্য সেম টাইম মোটামুটি একটা ভালো সিজিপিএ ধরে রাখছিলাম। তারপরে শুরু হয় বাইরে পড়ালেখার অ্যাপ্লাইয়ের জন্য। ওই টাইমে আমি চাচ্ছিলাম স্যাক্রিফাইস করে দিতে ওই 2 বছর। তারপর আমি স্টিপেন্ডিয়াম হাঙ্গেরিকাম, যে স্কলারশিপটা আপনারা অনেকেই জেনে থাকবেন, সরকারি স্কলারশিপ, সেটার জন্য আবেদন করি। এবং আরো বিভিন্ন জায়গায় আবেদন করি, বিভিন্ন জায়গা থেকে আসলেও আমার হাঙ্গেরি থেকেই ওই টাইমে ফুল ফান্ডেড স্কলারশিপ হয়। এবং আমার স্কলারশিপটা হয় আপনার আউডি, যে গাড়ির ম্যানুফ্যাকচারিং কোম্পানিটা আছে, বা যেভাবে আপনারা আউডিকে চিনে থাকেন, জার্মান কোম্পানি, ওদের একটা মাত্রই এডুকেশন ফ্যাকাল্টি আছে, স্পন্সার্ড ফ্যাকাল্টি পুরো দুনিয়াতে, সেটা হচ্ছে হাঙ্গেরিতে। বিকজ ওদের সবচেয়ে বড় ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টটা আবার হাঙ্গেরিতে, যদিও আউডি জার্মান প্ল্যান্ট। সো ওখানে আমার 3.5 বছরের ব্যাচেলরটা আবার শুরু থেকে শুরু করতে হয়। এবং আমি সাকসেসফুলি ওখান থেকে শেষ করে এপ্রিল মাসে দেশে আসছি। এবং এই মুহূর্তে আমি বিভিন্ন জায়গায়, যেটা হয় যে মাস্টার্স বা পিএইচডির আবেদন করতেছি, কিছু কিছু জায়গা থেকে আমি অ্যাডমিশন পেয়েছি বা পাওয়ার সুযোগ হয়েছে। আমি আমার নেক্সট জার্নিটা হয়তো শুরু করব নেক্সট বছর বা বছরের শেষের দিকে ইনশাল্লাহ। তো এইটুকু ছিল আমার জাস্ট জার্নি। এবং যদি ভেতরে বলতে বলেন, তাহলে আমার সিজিপিএ ওখানে 5-এ কাউন্ট হয়। আমি শুরু করেছি অনেক লো থেকে, 3.5 আমার সিজিপিএ ছিল প্রথম বছর, প্রথম সেমিস্টারে। বিকজ আমি যখন ওখানে প্রথমে ব্যাচেলার করতে যাই, তখন ভেবেছি যে ওই হয়তো একটা প্যাটার্ন থেকে গিয়েছি রুয়েট থেকে, যে পরীক্ষার 7 দিন আগে একটা প্যাটার্নের প্রশ্ন পড়ে যাইতাম, 50টা প্রশ্নের মধ্যে হয়তো 7-8টা কমন পেয়ে যেতাম, ফ্লুইড মেকানিক্স, থার্মোডাইনামিক্স, এক্সেট্রা এক্সেট্রা। বাট ওখানে কেন যেন প্রত্যেকটা সাবজেক্ট ছিল আমাদের আবার প্রজেক্ট বেসড, তো হাফ ছিল থিওরি, হাফ ছিল আবার প্র্যাকটিক্যাল। তো গ্রাফ, অনেক সময় গ্রাফ বুঝাইতে হইতো যে একটা গ্রাফ ওইখানে কেন এটা বিহেভ করতেছে, প্রেজেন্টেশন থেকে শুরু করে সবকিছু। তো প্রথম একটু হিমশিমি খেতে হয়েছে। বাট 4th সেমিস্টার থেকে আমি আবার আমার ভালো সিজিপিএ রাখার চেষ্টা করি, এবং পরবর্তীতে 4.22 নিয়ে বের হই। এবং আমার হাইয়েস্ট সেমিস্টার যেটা সিজিপিএ ছিল 6th সেমিস্টারে 4.8। আমি যদি আমার রিসার্চের এক্সপিরিয়েন্স বলি, আমার 3.5 বছরের পড়াশোনায় আমি 2 বছরই আউডি হাঙ্গেরিয়ার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন্টার্ন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছি। প্রথম 1 বছর আমি কাজ করেছি ইঞ্জিন টেস্ট বেঞ্চে,
ইঞ্জিন টেস্ট বেঞ্চ আমি পরবর্তী স্লাইডগুলোতে দেখাবো যে আমি আসলে কি ধরনের কাজ ওখানে করেছি। ইঞ্জিন টেস্ট বেঞ্চে 1 বছরে কাজ করে আমি যে রিসার্চটা করেছি, পরবর্তীতে এটা হাঙ্গেরিতে ন্যাশনালি অ্যাওয়ার্ডেড রিসার্চ ছিল। পরবর্তী 1 বছরে আমি আমার ইন্টার্নশিপের প্লেসমেন্টটা আমি পেয়ে যাই আবার ট্রাইবোলজি ল্যাব, অর্থাৎ এখানে 2টা ল্যাবের সংমিশ্রণ ছিল, যে ট্রাইবোলজি ল্যাবের এক্সপেরিমেন্ট গুলো দেখতে হতো, আবার ম্যাটেরিয়ালস অ্যানালাইসিসও করতে হতো মাইক্রোস্কোপি ল্যাবটাতে বা স্যাম্পল প্রিপারেশন ল্যাবরেটরিতে। প্লাস আমি অডির 2টা পাইলট ইঞ্জিনিয়ারিং কোর্সের সাথে সংযুক্ত ছিলাম। একটা হচ্ছে সিমুলেশন বেসড, একদম স্ক্র্যাচ থেকে পাওয়ার ট্রেন মডেলিং, গাড়ির বা বিভিন্ন গাড়ির ভেতরকার সিস্টেমে, সেটা থার্মাল ম্যানেজমেন্ট হোক, সেটা কুলিং সিস্টেম হোক, সেটা এনার্জি ডিস্ট্রিবিউশন হোক। আর টিম ইঞ্জিনিয়ারিংটা যেটা দেখতে পাচ্ছেন, আমি অডি ডেভেলপমেন্ট ক্যাম্প যেটা হয়, সারা দুনিয়া থেকে ওরা 30-40 জনকে বেছে নেয় একটা 1-2 সপ্তাহ বা 1 মাসের একটা ক্যাম্প করানোর জন্য, একটা সিলেক্টেড টপিকে প্রজেক্ট ওয়ার্ক দেওয়ার জন্য। সেখানে আমি 2024 সালের সাকসেসফুল পার্টিসিপেন্ট ছিলাম। 2024 সালে ইঞ্জিন রিলেটেড যে কাজটা আমার সময় আমি যে ইন্টার্নশিপ থাকাকালীন সময় করেছি, প্রথম তো কয়েক মাস অবশ্যই আগে কাজ শিখেছি। তারপরে যখন মনে প্রশ্ন জাগলো, আপনারা সবাই জানবেন যে ইলেকট্রিক ভেহিকেল যতই দুনিয়াতে ক্লেম করা হচ্ছে বিভিন্ন দেশে যে দ্যাট ইজ দি অনলি ফিউচার, বাট এখন আপনারা আবার ইন্টারনেটে সার্চ করলে বা আপনারা যারা এখনো রানিং ইঞ্জিনিয়ারিং পড়তেছেন তারা নিশ্চয়ই জানবেন যে দ্যাট ইজ অ্যাকচুয়ালি নট দ্য ফিউচার, বিকজ এত চার্জ, এত ইলেকট্রিসিটি অ্যাকচুয়ালি প্রোভাইড করা পসিবল না। দিন শেষে সবই অল্টারনেটিভ ফুয়েল অথবা ইঞ্জিন, যেটা আপনারা ইঞ্জিনকে মডিফাইড ডিজাইন এমন ভাবে করা যেন অল্টারনেটিভ ফুয়েল সেখানে চালিয়ে আমরা ইঞ্জিনকে সাশ্রয়ীভাবে চালাতে পারি, অথবা হাইব্রিডাইজেশন ক্যান বি গ্রেট সলিউশন। আবার অ্যাট দ্য সেম টাইম অনেক বেশি মডার্ন সিটির ভেতরে শুধু ইলেকট্রিক না, সেখানে অটোনোমাস ভেহিকেল, যেমন টেসলা এই মুহূর্তে আমেরিকাতে বিভিন্ন শহরে একদম আপনারা দেখবেন বিভিন্ন ভিডিওতে ডিরেক্ট ইলেকট্রিক প্লাস অটোনোমাসেই চলে গেছে একদম বলতে গেলে। ওগুলো আসলে দূর থেকে দেখতে ভালো লাগা একটা জিনিস, কিন্তু সার্বজনীন ভাবে ওটা আসলে কোনো কিছুর সলিউশন না। বাট এট দ্য সেম টাইম আমি ইভি পাওয়ার ট্রেন নিয়েও কাজ করেছি আউডি ডেভেলপমেন্ট ক্যাম্পে। মূলত আমার ইঞ্জিন টেস্ট বেঞ্চে 3-4 মাস কাজ করার পরে একটা মনে প্রশ্ন জাগে যে এত ভালো জায়গায় কাজ করতেছি, একটা রিসার্চ করতে পারলে কেমন হয় ওই জায়গাটা থেকে। তো পরে ওখানে ইঞ্জিন টেস্ট বেঞ্চে যিনি টিচার ছিলেন বা যিনি টেকনিক্যাল অ্যাডভাইজার ছিলেন, ওনাকে বললাম যে প্রফেসর, আমাদের কাছে কি কোনোভাবে অল্টারনেটিভ ফুয়েলের রিসার্চটা করা যায় কিনা, যে আমরা দেখতে পারি, বিকজ E10টা তো অলরেডি চলতেছে, যে ইথানল অল্প একটু মিশায় কাজ করা যায়। এখন আপনারা ইন্টারনেটে সার্চ করলে দেখবেন অনেক জায়গায় মিথেন অ্যাজ অ্যান অল্টারনেটিভ ইউজ করা হয়, ডাইমিথাইল ইথার ইউজ করা হয়। পরে আমরা E34টা ইউজ করলাম, যেখানে ইথানলের 34% আর নর্মাল গ্যাসোলিন ইউজ করে। আউডির যে একটা ভলক্সওয়াগন কোম্পানির, আমি যদি এই এক্সপেরিমেন্ট আপনাদেরকে এখানে ছবিতে, আচ্ছা আমার ছবি এখানে সম্ভবত ছবিটা নাই। ওকে, আমার একটা সেকেন্ড, ডেমো ক্লাস, আচ্ছা বিগিনিং স্লাইড, হ্যাঁ এই আর কি। সো এখানে যেটা আমার কথা কি শোনা যাচ্ছে, বা এতক্ষণ যা বলেছি তা কি মানে শুনতে পেরেছেন? অবশ্যই প্রশ্ন করার সময় এবং সুযোগ সবই থাকবে। আচ্ছা, ধন্যবাদ। তো মূলত আপনারা বাম পাশের ছবিতে যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা এভিএল কোম্পানির, মানে পৃথিবীতে আপনারা যত ইঞ্জিন নিয়ে চিন্তা করতে পারবেন, গাড়ির ইঞ্জিন স্পেশালি, যেহেতু অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে আমরা কথা বলতেছি, গাড়ির ইঞ্জিনটা একটা কোম্পানির টেস্ট বেঞ্চেই টেস্ট করা যায় সেপারেটলি। আপনি যখন এখানে টেস্ট করতেছেন, আপনি ফুল ড্রাইভিং কন্ডিশন টেস্ট করতে পারবেন, কিন্তু সেটা এইটাই টেস্ট বেঞ্চ। এই টেস্ট বেঞ্চটা শুধুমাত্র এভিএল দিয়ে থাকে। হয়তো বাংলাদেশেও আছে কিছু কিছু জায়গায়। আমি রিসেন্টলি শুনেছি যে রুয়েটে নাকি একটা টেস্ট বেঞ্চ করেছে। আমি আমার আগের প্রফেসরদেরকে জিজ্ঞেস করেছি, এবং এখানে যেটা দেখতে পারতেছেন, এখানে একটা ডায়ানোর মধ্যে ইঞ্জিনটা রাখা।
রাখার পর এগুলো হইতেছে বিভিন্ন জিনিস, এখানে আপনার প্যারামিটার সেট করা যায়, বা এখানে আমরা এই জিনিসটা খুলে এখান থেকে বিভিন্ন প্যারামিটার চেঞ্জ করতাম বা দেখতাম। স্টেডি স্টেট ড্রাইভিং দেখতাম, ডাইনামিক, প্রথমে স্টেডি স্টেটে ইঞ্জিনটাকে একটু গরম করে তারপরে কিছুক্ষণ টেস্ট করা হয়, তারপরে আপনার ড্রাইভিং এ ওটা শহরের ড্রাইভিং সিচুয়েশনে কেমন করতেছে, গ্রামের ড্রাইভিং সিচুয়েশনে কেমন করতেছে, আবার হিল সাইডে ড্রাইভিং এ কেমন করতেছে। সব ধরনের ড্রাইভিং সিনারিওটা চেক করার পর আমরা যেটা ওভারঅল যেটা দেখতে পারলাম সেটা হইতেছে যে আমাদের E34, এখানে যেটা দেখতেছেন E34টা E10 এর থেকে ফার বেটার পারফর্ম করেছে এমিশন, পার্টিকুলেট ম্যাটার, টোটাল আনবার্নড হাইড্রোকার্বন কমানোর ক্ষেত্রে। বাট এখানে যে চ্যালেঞ্জটা চলে আসে যে এটার আবার ফুয়েল কনজাম্পশনটা বেশি, কারণ আপনার ফুয়েলের যদি ইথানল বেড়ে যায় বা বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স বেড়ে যায়, তার মানে হচ্ছে আপনার হিটিং ভ্যালুটা কমে যাচ্ছে, হিটিং ডেন্সিটিটা কমে যাচ্ছে। তো আবার ইকুয়াল অ্যামাউন্ট অফ পাওয়ার আমাকে যদি কনজিউম করতে হয়, আমার আবার এক্সট্রা ফুয়েল করতে হবে। কিন্তু এট দ্য সেম টাইম এখানে আমাদের একটা অ্যাডভান্টেজ ছিল, যেখানে আমি প্রথমেই আপনাদেরকে বলেছি যে ইঞ্জিন মডিফিকেশন ইজ অ্যানাদার গ্রেট ফিউচার। এখানে আমাদেরকে আউডি যে ইঞ্জিনটা দিয়েছিল, বা ভলক্সওয়াগন অ্যাকচুয়ালি ইঞ্জিন প্রোভাইডার এইটার ক্ষেত্রে ছিল, এটা ছিল 2 লিটার টার্বো চার্জ, কিন্তু কম্প্রেশন রেশিও ছিল 12:2:1। ওইটা একটা স্পেশাল কম্প্রেশন রেশিও ছিল ওই ইঞ্জিনের জন্য, বিকজ আমার যদি কম্প্রেশন রেশিও বাড়ানো থাকে, আমার তখন ওই বেশি ইথানল ওয়ালা ফুয়েল পুরায় ওই পাওয়ারটা গেইন করার জন্য ইঞ্জিনের যে নকিংটা হয় আর্লিয়ার, ওইটা কমানো একটু ইজিয়ার হয়ে যায়। যার কারণে সব মিলিয়ে আমরা কনভিন্স করতে পেরে এই যে এখানে যে ছবিটা দেখতেছেন, আমরা পরবর্তীতে আসলে পুরো হাঙ্গেরিতে সেকেন্ড প্রাইজ পাই, আমি এবং আমার কো অথর এবং আন্ডার দ্যাট সুপারভাইজার। পরবর্তীতে আমরা সেকেন্ড প্রাইজ পাই। তো আমার রিসার্চের একটা ক্ষেত্র হচ্ছে এই ইঞ্জিনের বিষয়টা বা সাস্টেনেবল ট্রান্সপোর্টেশন। আরেকটা বিষয়, যেটা বিষয়ে আমি পরবর্তী 1 বছর অথবা বলতে পারেন 2025-এর জানুয়ারি থেকে একদম ডিসেম্বরের 12 তারিখ পর্যন্ত, যেদিন গ্রাজুয়েট করেছি ওই দিন পর্যন্ত সংযুক্ত ছিলাম, সেটা হচ্ছে ট্রাইবোলজি প্লাস মেটেরিয়ালস অ্যানালাইসিস ল্যাবরেটরি। এইটা হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস। সেটা হচ্ছে আপনারা জানবেন যে গাড়ির ভেতরে বা ইঞ্জিনেও কোথাও যদি চিন্তা করেন, বা গাড়ির ভেতরে বিভিন্ন জিনিস থাকে, হাজারটা জিনিস থাকে, ওখানেও লুব্রিকেশন প্রয়োজন হয়, এবং ওখানেও একটা জিনিস আরেকটার সাথে কন্ট্যাক্টে থাকে, এবং কন্ট্যাক্টে যখন থাকে তখন অনেক সময় বা বেশিরভাগ জায়গায় একটা বডি থাকে হার্ড বডি, আরেকটা থাকে সফটওয়্যার ম্যাটেরিয়াল। তো অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বা ম্যানুফ্যাকচার ইঞ্জিনিয়ার যারা আছে তাদের দৃষ্টিতে, বা ইভেন আমরা যারা বাইক চালাই, বা আমরা যারা একটু ইঞ্জিনিয়ারিং বুঝি, আমরা সবাই জানি যে আমরা কখনোই চাই না আমাদের ম্যানুফ্যাকচার করা জিনিসের সবচেয়ে কমপ্লেক্স পার্টটা একটু তাড়াতাড়ি ক্ষয় হোক। আমরা চাই যদি ক্ষয়টাই হয়, ক্ষয় তো অবশ্যই হবে, ক্ষয়টা ধরে নিতেই হবে। কোনো সিস্টেমই আপনার 100% এফিশিয়েন্ট না। আপনার ল্যাপটপের ব্যাটারিও বা আইফোনের বা যে কোনো ফোনের ব্যাটারিও, আপনার ব্যাটারি যে হেলথ ক্যাপাসিটি এটা কমতে থাকে। তো ওই ক্যাপাসিটিটা কমলে আমরা চাই যেন ওই সফটওয়্যার ম্যাটেরিয়ালটা যেন তাড়াতাড়ি কমে, যেটা কমে সেটা কমুক, ওটা তো রেগুলেট করা যাচ্ছে না। কিন্তু যে হার্ডার ম্যাটেরিয়ালটা আছে, যেটাকে আমরা বলতেছি যে খুব টাফ টু আপনার রিপ্লেস অর ভেরি টাফ টু মেবি রিপেয়ার, ওইটার কিভাবে বাঁচানো যায়। যার কারণে পরে আমরা এইখানে আপনারা যদি পরবর্তীতে আমি অবশ্যই দেখাবো, এটা একটা বল অন ডিস্ক, এই স্ক্রু এর নিচে যেটা দেখতেছেন এটা আমার নিজের এক্সপেরিমেন্ট সেট আপ করা বল অন ডিস্ক আমরা এক্সপেরিমেন্ট বলি ট্রাইবোলজির ভাষায়, ইঞ্জিনিয়ারিং ট্রাইবোলজির ভাষায়। তো এইখানে বিভিন্ন টেস্ট করা যায় আপনার অসিলেটিং সিচুয়েশনে, যেহেতু গাড়ির ভেতরে অসিলেটিং মুভমেন্টটা বেশি, একটা জিনিস ডানে যায় বামে যায় এবং ইকুয়াল টাইমে, ধরেন যদি 10 মিলিসেকেন্ড ডানে যায় আবার একই জায়গা থেকে 10 মিলিসেকেন্ড বামে যায়, তো এই ধরনের মুভমেন্ট যেহেতু গাড়িতে বেশি, তো এই ধরনের সেট অফ এক্সপেরিমেন্টকে লুব্রিকেন্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে বা ফ্রিকশন এন্ড ওয়্যার অ্যানালাইসিসের ক্ষেত্রে স্টেট অফ দ্য আর্ট ধরা হয়। এখানে আরো অনেক মডিউল আছে এই এক্সপেরিমেন্ট। এখানে আপনি যদি অন্য মডিউল দিয়ে এক্সপেরিমেন্ট করতে চান কস্টলি, সেইটাও পসিবল, যে আপনি
একদম গাড়ির অ্যাকচুয়াল পার্ট এনে আপনি সিমুলেট করবেন এক্সপেরিমেন্ট গুলো, বাট এটাকেই স্টেট অফ দ্য আর্ট ধরা হয়। সেখানে আমি কপার অক্সাইড এন্ড জিঙ্ক অক্সাইড, আপনারা যদি রিসার্চ পেপার ঘেটে দেখেন বা ঘেটে দেখার সুযোগ হয় সামনে, আমরা অবশ্যই সেগুলো নিয়ে কাজ করব। বর্তমানে যে লুব্রিকেন্ট গুলো আমরা দোকানগুলো থেকে কিনতে পাই বা কোম্পানিগুলো থেকে কিনতে পাই, সেগুলো যেটা করে, সেগুলো এক সেই বড় কম্পোনেন্ট এবং ছোট কম্পোনেন্ট, সফটওয়্যার এন্ড হার্ডওয়্যার দুইটাকেই প্রোটেকশন দিচ্ছে, বাট একটা টাইম পর্যন্ত দিচ্ছে যেখানে কোম্পানিজ গুলো এখন সাফার করতেছে। ওরা চাচ্ছে ওদের জিনিসগুলো আর একটু বেশি টিকুক, যার কারণে এখন আপনারা ইন্টারনেট সার্চ করলেই দেখবেন যে ন্যানো অ্যাডিটিভ রিসার্চ। ইভেন আমি যে আগে কাজটা করে আসছি যে E34 ভার্সেস E10, এখন দুনিয়া ওখানেও আটকে নাই। দুনিয়া এখন চাইতেছে যে E34 এর সাথে আমি বা অল্টারনেটিভ ফুয়েলের সাথে আমি আরো ন্যানো কম্পোজিট অ্যাড করে কিভাবে মানে আরো পারফরমেন্স বাড়াইতে পারি। তো আমাদের এক্সপেরিমেন্টেশন, আমার রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ইন্টার্নশিপ 2025 সালেরটা এরকম ছিল যে আমার প্রতিদিন ওখানে ইন্টার্নশিপে এরকম ছিল যে ওদের নিয়মে আপনার দিনে 4 ঘন্টা কাজ করতে হবে, ওদের এক্সপেরিমেন্ট যারা পিএইচডি স্টুডেন্ট তাদেরকে হেল্প করতে হবে তাদের এক্সপেরিমেন্টেশনে, কিন্তু পরের 4 থেকে 5 ঘন্টা আমি কোন আইডিয়া নিব ওইটা 4-5 মাসের মধ্যে ডেভেলপ করতে হবে। পরবর্তীতে আমি যেটা দেখলাম যে না, লুব্রিকেন্ট অ্যানালাইসিস হচ্ছে আমার ল্যাবরেটরিতে এবং পৃথিবীতেও লুব্রিকেন্ট অ্যানালাইসিস হচ্ছে ন্যানো পার্টিকেলস এডিশনের মাধ্যমে, কিন্তু আমি জিঙ্ক অক্সাইড এর কপার অক্সাইডের একটু মিশ্রিত আকারে 1:2 হতে পারে, 2:1 হতে পারে, বিভিন্ন ফর্মুলেশনে দুইটা অয়েলে টেস্ট করে দেখি। আপনারা এখানে যেটা দেখতেছেন PAO লুব্রিকেন্ট অথবা পলি আলফা অলিন, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনারা যত ধরনের লুব্রিকেন্ট তেল যেগুলো গাড়ির জন্য কিনে থাকেন অফ দ্য শেলফ, সেটা ক্যাস্ট্রল থেকে হোক, শেল থেকে হোক, লিকুইমলি থেকে হোক, যে কোনো কোম্পানি থেকে হোক, এইটা একটা মেইন সাবস্টেন্স। অর্থাৎ আমরা যদি এইখানে একটা ভ্যালিডেটেড রেজাল্ট আনতে পারি, তার মানে আমরা কোম্পানি বা সায়েন্টিফিক ওয়ার্ল্ডকে বুঝাইতে পারবো যে না, এটা আমাদের ভ্যালিডেটেড রেজাল্ট এবং এটা তোমরা ইউজ করে ফ্রিকশন এন্ড ওয়্যার কমাইতে পারো। যেটা হয় সেটা হচ্ছে যে আমরা পরবর্তীতে লং এক্সপেরিমেন্ট, অলমোস্ট 30টা এক্সপেরিমেন্টের পরে অর্ধেকটা করা হয় গ্রুপ 3 বেজ অয়েলে, অর্ধেকটা করা হয় আবার আমার থিসিসের জন্য, একটা হয় আমার পাবলিকেশনের জন্য, একটা থিসিসের জন্য। দুই জায়গাতেই আমরা ডি স্কোয়ারকে অ্যাকচুয়ালি কমাইতে পারি। 2:2 কপার অক্সাইড জিঙ্ক অক্সাইড ইউজ করে, এবং এটাই আমাদের মূল টার্গেট ছিল যে ডি স্কোয়ার কমে কিনা, বিকজ বল ওয়্যার অলওয়েজ কমুক বাড়ুক ওইটা নিয়ে আমাদের টেনশন নাই, বিকজ বল হইতেছে এখানে সফটওয়্যার ম্যাটেরিয়াল, ওইটা অলওয়েজ টাইম টু টাইম আপনার ডিগ্রেড হবেই, বাট ডি স্কোয়ারটা অনেক বেশি অংশে কমানো পসিবল হয়েছে। এই 77%টা অ্যাকচুয়ালি ইন কম্পারিজন টু দ্য নর্মাল লুব্রিকেন্ট। কিন্তু এখানে আপনার প্রশ্ন আসতে পারে যে ভাই, আপনারাই হয়তো কয়েকদিন পরে বলবেন যে ভাইয়া শুধু কপার অক্সাইড ইউজ করলেও তো এর থেকেও বা কাছাকাছি লেভেলের ডি স্কোয়ার রিডাকশন পাওয়া যাচ্ছে, কিন্তু শুধু কপার অক্সাইড আপনি যতদিন ব্যবহার করবেন, ওটা যখন আপনি মানে আপনার একটা সময় ওয়েস্ট অয়েল যেটা গাড়ি থেকে বের হয়ে পরবর্তীতে নদী নালা খালবিলে চলে যাবে, এটা বায়ো ইকোসিস্টেমকে নষ্ট করে ফেলে। এই জন্য যদি 2:2 কপার এন্ড জিঙ্ক অক্সাইড থেকে সিমিলার রেজাল্ট পাওয়া যায় বা ক্লোজ বা মোর দ্যান দ্যাট পাওয়া যায়, ওইটাকে আমরা পরবর্তীতে ভালো রেজাল্ট হিসেবে গণ্য করি। এবং আমার এই কাজটাও 2027 সালের ন্যাশনাল রিসার্চ অ্যাওয়ার্ডের জন্য কনফারেন্সের জন্য হাঙ্গেরিতে এবং আবার সিলেক্ট হয়েছে, এবং আমি মার্চ মাসে আবার সেটা প্রেজেন্ট করতে ওখানে যাবো ইনশাল্লাহ। এবং এটা আমার সাকসেসফুল থিসিসও ছিল, যেটা বললাম যে এটা ছিল গ্রুপ 3 বেজ অয়েলে, যার কারণে এখানে আবার ডি স্কোয়ারের রিডাকশনটা একটু ওইটার তুলনায় একটু কম এসছে, বাট দুইটাই ইকুয়াল অ্যামাউন্ট অফ আপনি সাকসেস ধরে নিতে পারেন ন্যানো অ্যাডিটিভ অ্যাপ্লিকেবিলিটির বিষয়ে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, এর পরবর্তীতে আমি বলতেছিলাম যে আমি সিমুলেশন নিয়ে কাজ করেছি বা আমি কি করেছি। সিমুলেশনের কাজ, আপনি যে পিডিএফটার স্ক্রিনশট এখানে দেখতে পারতেছেন, এটা 6 মাসের একটা ট্রেনিং ছিল আমাদের আউডি জার্মানি থেকে টু আউডি হাঙ্গেরি অ্যান্ড আমাদের ইউনিভার্সিটি, যে কিভাবে কি মডেলিং করা যায়। আমি যদি আপনাদেরকে একটু পিডিএফটা দেখাই, পিডিএফটা দেখা গেলে একটু হ্যান্ডস আপ দিবেন বা বলবেন যে দেখা যাচ্ছে ভাইয়া, একজন বললেও হবে। হ্যালো, আচ্ছা, জি ভাই, দেখা যাচ্ছে। তো
তো মূলত এই পিডিএফ এ আমরা 6 মাসের মধ্যে, এবং ওখানে আমাদের ইনস্ট্রাক্টর ছিল একদম ডিরেক্টলি ডেভেলপমেন্ট ফিজিক্যাল সিমুলেশন ডক্টর ওটেন ডাল। উনি জার্মান একজন ভদ্রলোক, উনি প্রায় 38 বছর শুধু আউডি যে মেইন প্ল্যান্ট ইগনোস্টার সেখানেই কাজ করেছেন। এবং আপনি এখান থেকে এই পিডিএফ ফলো করে মডেলিং শুরু করলে আপনি ম্যাটল্যাব এবং সিমুলিংক এর মাধ্যমে এমন একটা পর্যায়ে চলে যাবেন যে এটাকে বলা হয় যে ভার্চুয়াল মডেলিং অফ ভেহিকেল। ভার্চুয়াল মডেলিং ভাইয়া এটা যদি আমি 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 আবার আপনাকে পাওয়ার পয়েন্টে নিয়ে যাই। পাওয়ার পয়েন্ট, হ্যাঁ আচ্ছা, আমি যদি ভার্চুয়াল মডেলিং বলা শুরু করি, ভার্চুয়াল মডেলিং ভাইয়া অনেক কিছুর হয়, টায়ারের হয়, আপনার কম্পোনেন্টস গুলোর হয়, 3D ডিজাইনিং হয়। বাট আমি যে সিমুলেশনটার কথা বলতেছি সেটা হইতেছে ভাই পাওয়ার ট্রেন। পাওয়ার ট্রেন মানে আপনি আপনার মানে পাওয়ার ডিস্ট্রিবিউশন বুঝবেন, ওখান থেকে হাইব্রিড ইলেকট্রিক যে ভেহিকেল সেগুলোর পাওয়ার ট্রেন আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন, কিভাবে ট্রান্সমিশন অফ এনার্জি হইতেছে, কিভাবে থার্মাল হচ্ছে, কিভাবে ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে ব্যাটারি স্টোরেজ সিস্টেম, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম কাজ করতেছে, কিভাবে স্টেট অফ দ্য আর্ট ওয়েতে টেকনিক্যালি ডেভেলপ করা যাচ্ছে ভেহিকেল এর মডেলগুলো। এবং পরবর্তীতে এই স্কিলটাই আপনারা আপনাদের সিভিতে লিখতে পারবেন যে আপনারা মডেল ইন দ্য লুপ, অর্থাৎ কোম্পানির রিকোয়ারমেন্টের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বলা হয় MIL, অথবা সিমুলেশন ইন দ্য লুপ, এই জিনিসগুলোতে আপনারা কাজে লাগাইতে পারবেন। তো এই গেল একটা জিনিস। এবং আমি বাকি সবই আমার এখন পর্যন্ত জিনিসটা বলেছি, কিন্তু আমি যেটা অ্যাকচুয়ালি বলতে চাচ্ছিলাম যে এটা যেহেতু একটা রিসার্চ রিলেটেড ল্যাবরেটরি, এখান থেকে আপনারা আমার কাছ থেকে কি পাবেন এই মুহূর্তে? তো ভাইয়া আপনারা যারা ইউনিভার্সিটি লেভেলে আছেন, কেউ যদি চান এক্সপেরিমেন্ট করে এক্সপেরিমেন্টের ডাটা এনে আমরা একসাথে কাজ করব, আমি সুপারভাইজার হিসেবে, হ্যাঁ সেটা যেমন করা আর্টিকেল লেখা সম্ভব। কেউ যদি রিসার্চ একদমই না জেনে থাকেন, তাকে লিটারেচার রিসার্চ থেকে লেখা শুরু করানো সম্ভব। আসলে সবটাই পসিবল, কিন্তু আপনাদের ডিরেকশন আপনাদের একটু খুঁজে বের করতে হবে যে আপনারা কোনটাতে মডিফাইড, মানে কোনটাতে মোটিভেটেড। সো মূলত কোঅপারেট করলে শিখতেও পারবেন, ইনশাল্লাহ একসাথে গেইনটা করা যাবে। এই ল্যাবের থেকে এমন না যে আমি বলবো যে শুধু আপনাদের গেইন আছে, এখান থেকে আমারও গেইন আছে, কারণ একটা কাজ করলে সেখানে আমার নামও যাবে। আমি এখন আপাতত আমার কথা বলা বন্ধ করে, আমি যতটুকু বললাম, আমি আপাতত আপনাদের থেকে একটু কোয়েশ্চেন নিতে চাচ্ছিলাম, জি, বা আপনাদের মতামত বা যে কোনো কিছু। বাট আমি একটু পরবর্তীতে ক্লাসটা শেষ হওয়ার আগে এতটুকু জেনে ক্লাসটা শেষ করতে চাই যে আপনারা অন্তত আপনাদের নাম দেখা যাচ্ছে, আপনারা কোন ইউনিভার্সিটিতে এবং কোন এই আর কি। আচ্ছা জি, একে একে আমি এখন কোয়েশ্চেন নিব, মানে আপনারা যদি আপনাদের মাইক অন করে বলতে পারেন, এটার জন্য ফ্রেন্ডলি মনে করতে পারেন, এটা কোনো বিষয় না, মানে কোনো পারমিশনও নিতে হবে না, আপনারা একটু জিজ্ঞেস করতে পারেন। জি, এনিওয়ান? ভাই আমি যে ধরেন নতুন একটা যে কোনো টপিকে এর উপরে একটা রিসার্চ করতে চাচ্ছি, আচ্ছা আমি টপিকটা আসলে সিলেক্ট আচ্ছা করে দেখবো কিভাবে যে আমি এটা এই বিষয়ে যাচ্ছি বা এই দিকে যাচ্ছি। অ্যাজ এ আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হিসেবে আমি আমার সেক্টরে থাকতে চাচ্ছি, বা মেকানিক্যাল, আপনি যেমন বললেন যে অডির কথা, ইঞ্জিনিয়ার তো ভাই আমার ইলেকট্রিক্যাল জিনিসপত্র আছে, আবার মেকানিক্যাল জিনিসপত্র আছে, ভাই সেখানে কি দুটো মিলে কম্বাইন করে কি আমাদের রিসার্চ কোনো কিছু করা যায়? হ্যাঁ ভাই, করা যাবে। আপনি কোন ইউনিভার্সিটিতে এবং কোন ডিপার্টমেন্টে আছেন এটা একটু বলে নেবেন। ইট ইজ ফর এভরিওয়ান অ্যাকচুয়ালি। সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে ট্রিপল ডিপার্টমেন্ট থেকে আছে। আচ্ছা আচ্ছা, কোন 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 ইয়ারে আছেন বা কোন সেমিস্টারে? আমাদের এখন লাস্ট সেমিস্টার চলতেছে। আচ্ছা, লাস্ট সেমিস্টার চলতেছে। লাস্ট সেমিস্টার অর্থাৎ আপনি এই মুহূর্তে থিসিস করতেছেন অলরেডি, রাইট? জি জি, থিসিস করতেছি। থিসিস
থিসিস করতেছেন, ভাইয়া অবশ্যই করা যাবে, কিন্তু আপনি কি করতে চান ওইটাও কিন্তু একটু ইম্পর্টেন্ট। কারণ আপনি ট্রিপলিতে আছেন, আপনি চাইলে যেমন ইসিইউ, গাড়ির ভিতরে ইসিইউ থাকে কিন্তু, হ্যাঁ, ইসিইউ নিয়ে কাজ করা যায়। আপনি যেহেতু ট্রিপলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তেছেন, ইভির পাওয়ার ট্রেন নিয়ে আমরা কাজ করতে পারি। আমি যদি আপনি বলেন, আমি আপনার সাথে মানে মানে আপনার রিলেটেড যদি কোনো আরো ইন্টারেস্টেড কেউ থাকে, তখন হয়তো আমরা 5-6টা টপিক সিলেক্ট করে একটা নিয়ে কাজ করা শুরু করতে পারি। বাট কাজ অবশ্যই করা যাবে ভাইয়া। আমি বলেছি যে আমি আউডি ডেভেলপমেন্ট থেকে আমি 2024 সালে যে কাজটা করেছিলাম ওটা ফুল ইলেকট্রিক ভেহিকেলের উপরে ছিল। সো নিঃসন্দেহে করা যাবে। জি, থ্যাংক ইউ। আচ্ছা, নাহিদ ভাইয়া। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আমার নাম নাহিদ হোসেন। জি, আমি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশে ওয়ালাইকুম আসসালাম। অটোমোবাইল ডিপার্টমেন্টে আছি। জি, আমি সেকেন্ড ইয়ারে সেকেন্ড সেমিস্টারে আছি আচ্ছা, অটোমোবাইল ডিপার্টমেন্টে। মানে জি ভাই, অ্যাকচুয়ালি তুমি আমার আমার বাসার পাশের মানুষ আর কি, উত্তরাতেই তো তোমাদের ক্যাম্পাস নাকি? জি 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 17 নম্বর সেক্টরে। জি জি, আমি 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 উত্তরাতেই থাকি, 11তে থাকি। জি, বলেন, কোশ্চেনটা করেন। জি, অ্যাকচুয়ালি আমার ইন্টারেস্টটা হলো হাইড্রোজেন নিয়ে। আমার মানে দুইটা সেক্টরে ইন্টারেস্ট আছে। মানে অ্যাকচুয়ালি আমার প্যাশনেট হলো অটোমোবাইলের উপরে। এই জন্য মানে আমার ইন্টারেস্ট হলো, মানে আমি মেনলি মানে চাচ্ছিলাম যেটা মানে অল্টারনেটিভ ফুয়েল, যেটা আপনি অলরেডি বললেন। কিন্তু আমি মনে করি ইলেকট্রিক ফিউচার, কিন্তু ইলেকট্রিক্যাল অল্টারনেটিভ ভাবে, সেটা হলো অল্টারনেটিভ ফুয়েল বলতে হাইড্রোজেন ইউজ করে, হাইড্রোজেন প্লাস ইলেকট্রিক, যেটা আমরা ইভি ভেহিকল যেটা বলি। মানে হাইড্রোজেন থেকে ইভি, যেটা টয়োটা মিরাই যেটা আছে, এই ধরনের কিছু একটা নিয়ে আমার জি, ইন্টারেস্ট থাকে রিসার্চ। এই ক্ষেত্রে কোনো কিছু পসিবল আচ্ছা, কিনা? হ্যাঁ অবশ্যই পসিবল, কিন্তু আমি আপনাদেরকে যেটা বলতেছি যে জি আপনারা কিন্তু আপনাদের লিমিটেশনটাও বুঝতে হবে, বা জি আমাদের ক্ষেত্রে লিমিটেশনটা বুঝতে হবে। আমাদের জি জি আমাদের সাথে আপনারা যে প্ল্যাটফর্মে যোগ হয়েছেন, রিসার্চ বাডি এআই, এখানে কিন্তু কোনো জায়গায় বলা নাই যে আমাদের ফিজিক্যাল ল্যাবরেটরি আছে। এখন আপনি নাহিদ ভাই, আপনার যদি ওইরকম এক্সপেরিমেন্টাল কোনো কিছু করার অবস্থান ওখানে থেকে থাকে, আমি কিন্তু ভাইয়া ভেহিকেল ইঞ্জিনিয়ারিং পড়ে আসি, আমার কোর্সটা সেই পুরো অটোমোবাইলই। আমাকে ইভিও করানো হয়েছে, আমাকে ওই হাইড্রোজেনও পড়ানো হয়েছে, হাইব্রিডও পড়ানো হয়েছে, কিন্তু কেন জানি মনে হচ্ছে ভাইয়া 4 বছর ইউরোপে থাকার পর বা আরো ধরেন লিঙ্কডইনে মানুষজনের সাথে কথা বলে কেন যেন ওই ফিলটাই পাই যে কারণ মধ্যবিত্ত মানুষদেরও কিন্তু একটা মার্কেট আছে, আপনি শুধু ইভিটাই বিক্রি করতে পারবেন না। সো জি কেন জি জি জানি মনে হচ্ছে যে মানুষ এখনো বিশ্বাস করতেছে যে অল্টারনেটিভ ফুয়েলস এন্ড মডিফাইড ইঞ্জিনস আর দ্য ফিউচার। তার মানে এই না যে হাইড্রোজেন এবং ইভি ইজ নট দ্য অফ কোর্স ফিউচার। বাট আপনার কোয়েশ্চেনের অ্যান্সার আমি এইভাবে দিব যে আপনি যদি এক্সপেরিমেন্টাল কাজ চান, তাহলে আপনি আপনার ল্যাবে দেখেন যে এক্সপেরিমেন্ট আমরা করতে পারবো কিনা। যদি কোনো কিছু নিয়ে আমরা করতে পারি, সেক্ষেত্রে আমি আপনাকে বলে দিব যে আমাদের এই এক্সপেরিমেন্টের জন্য কি কি লাগবে, হ্যাঁ, সেই অনুযায়ী আমরা আগাইতে পারবো। এবং জি নাহিদ ভাইয়ের টপিকের সাথে কেউ যদি কাজ করতে চান এই হাইড্রোজেন ইলেকট্রিফিকেশন বা ফুয়েল সেল নিয়ে, আপনারা আপনাদের মতামত রাখতে পারেন, তখন আমরা একটা গ্রুপ করে কাজ করতে পারবো। এট দ্য সেম টাইম সোহাগ ভাইয়ের ওই ইলেকট্রিক টপিকের ইন্টারেস্ট নিয়ে আমরা কাজ করতে পারবো। নাহিদ জি ভাইয়া জি অবশ্যই হেল্প করা যাবে ভাইয়া, অবশ্যই। এই ক্ষেত্রে বাট আমি আমার লিটারেচার রিভিউটা আগে শিখতে হবে ভাইয়া। আপনি কোন ইয়ারে জি আছেন জি বললেন? জি সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার, মানে সেকেন্ড ইয়ার আছে আমি। ভাইয়া, আপনার ক্ষেত্রে আগে লিটারেচার রিভিউটা শিখতে হবে, সেক্ষেত্রে আচ্ছা, আমরা অবশ্যই আমরা সেটা শেখানোর ব্যবস্থা করব। জি, অবশ্যই অবশ্যই। জি, ধন্যবাদ। জি, আর কারো কোনো কোয়েশ্চেন ভাইয়া? আচ্ছা, আমি আহ, এখানে মনে হয় মেসেজ পেয়েছি। না, হ্যাঁ, আচ্ছা, আই আচ্ছা, অভ্র, অভ্র, আচ্ছা, এখানে অভ্র নামের কেউ আছেন মিটিং এ এখনো? অভ্র ভাই একটু রেসপন্ড করবেন ভাইয়া, কাইন্ডলি। হ্যালো, হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, অভ্র, অভ্র ভাইয়া, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যাঁ বলেন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে বই থেকে গ্রাজুয়েট কমপ্লিট করেছি, আমি 19 ব্যাচ। আচ্ছা, আমি হচ্ছে যেটা জানতে চাচ্ছিলাম হচ্ছে ভাই, আপনি যেটা দেখাচ্ছিলেন ওই যে একটা পিডিএফ দিয়ে জি সিমুলেশনের জি জি, ইয়েটা ওটা দেখাচ্ছিলেন। ওটা সিমুলিংক ছিল ভাইয়া, ওটা সিমুলিংক হ্যাঁ এবং হ্যাঁ ম্যাটল্যাব দুইটাই ছিল।
তুমি যেহেতু বুয়েটে পড়ছো, তোমার ইন্টেলেকচুয়াল লেভেল অফ কোর্স, আমি আমি আমার সময় বুয়েটে চান্স পাইনি, সো সো আমি যখন বুয়েটের কাউকে দেখে অনেক অনেক সম্মান করি। সো ভালো ভাই, ওরকম না, মানে আমি যেটা জানতে চাচ্ছিলাম, যেহেতু এই ল্যাপটপে আপনি দেখাচ্ছিলেন আর কি যে মানে আমি আমি সিমুলেশন বেসড আমি বুঝতে পাওয়ার পারছি, আমি বুঝতে পারছি। জি, আমি ওই ওই শীটটা বেরও করতেছি, দেখতে পারতেছো সম্ভবত। হ্যাঁ হ্যাঁ হ্যালো, জি হ্যাঁ হ্যাঁ। আমাকে বলো, হ্যাঁ তোমার কোয়েশ্চেনটা করো। জি আমি যেটা জানতে চাচ্ছিলাম, মানে এই ল্যাপটপে যেটা করতে চাচ্ছেন সেটা কিরকম, মানে সিমুলেশন বেসটা থাকবে আহ, এরকম না, জাস্ট হচ্ছে রিভিউ টাইপ থাকবে, এটা জানতে চাচ্ছিলাম আর কি। না, আমি 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 চাচ্ছি যে যেমন তুমি দেখলা যে একটা ভাইয়া এখানে ইলেকট্রিক ভেহিকেল রিলেটেড কাজ করতে যাচ্ছে, বা উনি ওনার ইঞ্জিনের ইলেকট্রিক নলেজটা আনতে চাচ্ছে, বা মেকানিক্যালের সাথে, ওইটা যেমন করব ইন্টারেস্টেড থাকলে বা অ্যাভেলেবল রিসোর্সেস থাকতে। আরেকটা ভাইয়া যেমন পুরো হাইড্রোজেন আর ইলেকট্রিফিকেশন নিয়ে কাজ করতে যাচ্ছে, দ্যাট ইজ ওয়ান থিং। বাট আই এম ভেরি মাচ ইনটু দিস simulation based things at the same time, because তুমি দেখবা যে একটু তুমি করেই বললাম যে এখন অনেক আগায় গেছে সিমুলেশন, এবং আমি অডিতে 2 বছর কাজ করার পর যেটা আমি দেখছি, যেটা ডিপার্টমেন্টের রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে আমি দেখছি, যে দে অনলি ব্রিথ ইন দ্যাট লাইক সিমুলেশন বেসড মডেলস। আই মিন আগে ভার্চুয়াল মডেল গুলো তারা বানায়, ছোট্ট একটা ইয়া বানায়, ইভেন ইভেন সাসপেনশনের ক্ষেত্রেও জাস্ট একটা চাক্কার সাসপেনশন নিয়ে ওরা চিন্তা করে, পরে ওইটা যদি ওয়ার্ক করে ওই একই ডিজাইন দিয়ে, হ্যাঁ কোনো জায়গায় যদি একটু ডিফারেন্স লাগে ওই বেস মডেলে ওরা ডিফারেন্স নিয়ে আসে। সো সিমুলেশন বেসড ওয়ার্কে আমি অলওয়েজ ইন্টারেস্টেড। জি, বাট তুমি কি না, ওইটাই ধরনের জানতে চাচ্ছি। না না, আমি ওইটাই জানতে চাচ্ছিলাম, কারণ এটার এক্সপেরিমেন্ট তো আসলে এখন পসিবল না, তো সিমুলেশন দিয়ে যদি কিছু করা যায় তো সেটা জানতে না না, চাচ্ছিলাম যে এটা অবশ্যই অ্যাভেলেবল। সিমুলেশন দিয়ে পসিবল। আমি আমি কি বল আচ্ছা, কোশ্চেনটা যেহেতু করছো, এই কোশ্চেনের অ্যান্সারটা আমি তাহলে সবার উদ্দেশ্যেই দেই, সবার এখানে জানার কিছু থাকলেও থাকতে পারে। যে প্রথমে আসি ম্যাটল্যাবের ক্ষেত্রে। ম্যাটল্যাব কিন্তু একটা একটা কোডিং প্ল্যাটফর্ম, এটা এখানে কম বেশি আমরা সবাই জানি, ম্যাটল্যাব পাইথন। তা আমাদের কোর্সে এরকম ছিল যে প্রথমে আমাদের একটা কোর্স ছিল যে ব্যাকওয়ার্ড মডেলিং অফ ভেহিকেল। ব্যাকওয়ার্ড মডেলিং মানে আমরা হুইলের মাপ দিয়ে দিত, গাড়ির ওয়েট দিয়ে দিত, আর গাড়ির ওয়েট যেটা দিত প্যাসেঞ্জার ছাড়া দিত, প্যাসেঞ্জার সহ দিত, কয়েকটা জাস্ট নর্মাল ডেটা দিত। ওইখান থেকে আমাদেরকে ব্যাকওয়ার্ড মডেলিং এক একটা ছোট ছোট মডেল তৈরি করা লাগতো, ফোর্স মডেলের একটা বক্স তৈরি করা লাগতো। তারপরে অ্যাক্সিলারেশন প্রথম 10 সেকেন্ড 100 মিটার পার সেকেন্ড কত সেকেন্ডে চলে, কত সেকেন্ড লাগবে ওই অ্যাক্সিলারেশনটা অ্যাটেইন করতে, ওইটা একটা একদম লাস্ট মডেল করতে 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 আমরা ফুয়েল কনজাম্পশনে আসতাম। এবং কোম্পানি ডেটার সাথে আমাদের টিচার আগেই তার তার এক্সেলে লিখে রাখতেন যে আমাদেরকে কোন ভেহিকেলটা চুজ করে দিতেন। আমরা সেটার ফুয়েল কনজাম্পশন বের করে, হ্যাঁ 100 কিলোমিটার যাইতে এতটুকু ফুয়েল কনজাম্পশন হয়, ওইখান থেকে স্যার মিলিয়ে দেখতেন যে আমাদের সাথে কি কোম্পানি ডাটা মিলে কিনা, আমাদের সিমুলেশনের বা মডেলিং এর অ্যাকুরেসিটা বের করতেন। এইভাবে ইলেকট্রিক ভেহিকেল করলাম, এইভাবে আমরা হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল করলাম। হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল আবার সিরিজ হাইব্রিড আছে, পাওয়ার হাইব্রিড, প্যারালাল হাইব্রিড আছে, আবার টয়োটার প্রিউসের যেটা আছে পাওয়ার স্প্লিট সেটা আছে। তো ওইটা করার পর আমরা যখন বেসটা জেনে গেছি, তারপরে আউডি থেকে আমাদেরকে এই টেকনিক্যাল মডেলিং এর এই বিষয়টা আমাদের সাথে শেয়ার করা হয়, এবং আমরা মোটামুটি এই পিডিএফ ধরে ধরে যদি মডেলিংটা কেউ শিখতে পারেন, আপনারা আপনাদের সিভিতে ডিরেক্ট এটাই লিখতে পারবেন যে আপনি পুরোপুরি মডেল ইন দ্য লুপ এবং সিমুলেশন ইন দ্য লুপ আপনারা পারেন। কারণ যে একটা মডেল বানাইতে পারে ওর জন্য সিমুলেশন ইন দ্য লুপ ইজ ভেরি ইজি, প্রোভাইডেড দ্যাট ওই ছেলেটা বা মেয়েটা একটু হলেও প্রোগ্রামিং পারে বা একটু হলেও এআই ইউজ করতে পারে। আজকাল স্ক্র্যাচ থেকে প্রোগ্রামিং জানাটা তেমন একটা বেশি ইম্পর্টেন্ট না, যতটা না সিনট্যাক্স জানা, টুকটাক একটু জানা ইম্পর্টেন্ট, যদি এআই ইউজ করতে পারেন, এই আর কি। ভাই আমি মনে হয় তোমার অ্যান্সারটা দিতে পারছি টুকটাক। হ্যাঁ 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 ভাই। সো আমি বলবো যে কোনো কোয়েরিজ থাকলে আমার ওই ল্যাবের মেসেজে দেওয়া যাবে। আমি এই গ্রুপ টেক্সটে আমি আমার লিঙ্কডইন বা হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিব, সেক্ষেত্রেও অবশ্যই কোয়েশ্চেন করতে হবে। সো অব্রব ভাইয়া, একটা বিষয় যেটা আমি ওই পিডিএফটা শেয়ার করার আগে আমার একটু
আবার একটু জিজ্ঞেস করতে হবে আমার মানে ফ্যাকাল্টিকে বা যার থেকে আমি ট্রেনিংটা পেয়েছিলাম, বিকজ এটা এখনো ইমেইলে আমি লিখা দেখলাম এটা কনফিডেন্সিয়াল, বাট ডোন্ট ওয়ারি, আমি ওই পিডিএফ থেকে শেখা যে কোনো জিনিসই তোমার তোমার শিখাইতে পারবো ডিরেক্টলি, সো ইটস নাথিং টু বি অ্যাফ্রেড অফ। ঠিক আছে ভাইয়া? ওকে ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, জি জি। আর কোনো কোয়েশ্চেন আছে অব্র? না না ভাই, ঠিক আছে, বুঝতে পারছি আমি। ওকে ওকে ওকে। জি নাহিদ ভাইয়া, জি নাহিদ ভাইয়া, না জি নাহিদ ভাইয়া বলেন। ভাই আমি তো বললাম আমার ইন্টারেস্ট হলো হাইড্রোজেন আর ফিজিক্সে মাস্ট করার জন্য। মানে মেনলি আমার ইন্টারেস্ট হলো মানে মানে আমরা হাইড্রোজেন আজ অল্টারনেটিভ ফুয়েল হিসেবে ইউজ করবো, মানে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনকে প্লাস ইভিতে একটা থাকতে আছে। মানে আমি হাইড্রোজেনকে মানে ইঞ্জিনে হাইড্রোজেন ফুয়েল ইউজ করবো এবং সেটা ইঞ্জিনকে ইলেকট্রিসিটি জেনারেট করে ইঞ্জিনটা রান করবো। কারণ যখন আমরা মানে ইলেকট্রিক ভেহিকল ইউজ করি তখন আমরা 500 কিলোমিটার যাওয়ার জন্য আবার প্লাস মানে 5-6 ঘন্টা আচ্ছা রিচার্জ ওয়েট করতে হয়, আমি সেটা ওয়েট করতে পারছি না। লাইক মানে আমরা নর্মালি যেটা জানি ইভি কিন্তু গ্রিন এনার্জি হিসেবে আমরা ধরে নেই, কিন্তু যখন আমরা ব্যাটারি প্লাস কন্ট্রোলার প্লাস একটা মোটর ইউজ করি সেটা কিন্তু টোটালি গ্রিন এনার্জি হয় না। কারণ যখন আমরা ব্যাটারি প্রোডাকশনে যাই তখন কিন্তু ওটা এনভায়রনমেন্ট মানে ক্ষতিগ্রস্ত করে। এই জন্য আমি যেটা চাচ্ছিলাম হাইড্রোজেন থেকে ইলেকট্রিকে যেতে, যাতে আমরা মানে ফুললি গ্রিন এনার্জি পাই, প্লাস আমাদের এই 5-6 ঘন্টা মানে 500 কিলোমিটার যাওয়ার জন্য আবার 5-6 ঘন্টা জি বা জি যেটা জি এখন জি। সময়টা মানে কমায় নিয়ে আসছে, প্লাস তখন 1-1.5 ঘন্টা হয়তো ফুল চার্জ করা যায়। কিন্তু আমি সে ওয়েট করতে চাচ্ছি না যে মানে আমার দরকার আমি হাইড্রোজেন ফুয়েল আমি এখানে ঢেলে দিলাম, প্লাস মানে ইঞ্জিন চলছে মানে প্রায় কোয়াইট হাইব্রিডের মতন আর কি। সেখান থেকে ইঞ্জিন চলে আচ্ছা মানে জেনারেট করছে প্লাস চলছে। আর হাইড্রোজেন তো মানে জেনারেট করা খুব ইজিলি, বাট স্টোর করা একটু চাপ আছে। আচ্ছা এটা নিয়ে। আচ্ছা ভাইয়া, আমি তো নাহিদ আপনাকে বললাম যে এই কাজগুলো অবশ্যই করা যাবে। তো প্রথম যে কোয়েশ্চেনটা করছো যে অল্টারনেটিভ ফুয়েল হিসেবে ইউজ করে সেটা তুমি ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনে টেস্ট করতে চাও, আমি এই জন্য তোমাকে উল্টা কোয়েশ্চেন করলাম যে তুমি যদি মনে করো তোমার ইউনিভার্সিটিতে তুমি এক্সপেরিমেন্টাল কাজ যদি করতে চাও, সেইটা করতে গেলে আমাদের একটু হলেও তোমার ইউনিভার্সিটি সাপোর্ট লাগবে। আবার এট দ্য সেম টাইম অব্রোর মতো বা অন্য কারো মতো যদি তুমি সিমুলেশন বেসড কাজ করতে চাও, সেক্ষেত্রে হয়তো এক্সপেরিমেন্টেশনটা একটু কম কম প্রয়োজন, বা নিতান্তই এই মুহূর্তে প্রয়োজন নাই। তো এই জন্য আমি তোমাকে বলছি যে তুমি তোমার টপিকটা কি করতে চাচ্ছ, তুমি যেমন বললা তুমি আর একটু ডিটেলসে আমাকে লাগলে আহ আহ ওই আমার ক্লাসে অ্যাটেন্ড হয়ে ওইখানে যে রিসার্চ বাড়িতে যে চ্যাট করা যায় সেখানে তুমি লাগলে আমাকে পাঠাও, বা আমি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি টেক্সটে, এই সেইখানেও তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো। পরে তোমাকে আমি ল্যাবের লিংক দিয়ে ল্যাবের মাধ্যমে কানেক্ট করাই, তখন আমরা কাজ শুরু করতে পারলাম আর কি। ক্লিয়ার? জি, জি ভাই। এক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম যে আমার ইউনিভার্সিটি প্রফেসর মানে আমার ডিপার্টমেন্টের প্রফেসরের সঙ্গে কথা বলেছিলাম। উনি বলেছে এক্ষেত্রে যদি তোমার কোনো হেল্প লাগে মানে আমার ইউনিভার্সিটি থেকে বা ইউনিভার্সিটির বাইরে কোথাও থেকে উনি মানে হেল্প করবে আর কি। যতটুকু পরিমাণ হেল্প দরকার উনি হেল্প করবে বলেছে। আচ্ছা ইউনিভার্সিটি থেকে তাহলে প্লাস তো তাহলে আচ্ছা তাহলে কোনো সমস্যা নাই সেই ক্ষেত্রে, যদি 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 এক্সপেরিমেন্ট। জি এক্ষেত্রে বলেছে এক্ষেত্রে হেল্প করবে, উনি নিজেও এঙ্গেজ থাকবে এক্ষেত্রে। আমি বুঝি নাই ভাই আপনার লাস্টের দিকের কথাটা। উনি বলছেন যে নিজে এঙ্গেজ থেকে এটা হেল্প করবে যেটা প্রয়োজন পড়ে আর কি। আচ্ছা, সেটা ভালো কথা, যদি 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 হেল্প করতে চায় তাহলে স্যারকে বলে আমরা তাহলে একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করে স্যারের সাথে কথা বলতে পারি বা আগাইতে পারি, তাই তো? আমাদের আগে ডিজাইন অফ এক্সপেরিমেন্টটা ইম্পর্টেন্ট। আমরা যখন কোনো স্যারকে, তুমি যেমন সেকেন্ড ইয়ারে পড়ো, স্যারকে গিয়ে বললেই কিন্তু হবে না যে স্যার আমি এটা নিয়ে কাজ করতে চাই। স্যার কিন্তু তোমার কাছ থেকে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট চাবে। ডিজাইন অফ এক্সপেরিমেন্ট করতে গেলে তোমাকে আগে লিটারেচার রিভিউ দেখতে হবে যে এটা নিয়ে আরো 20টা মানুষ কি করছে দুনিয়াতে এখন পর্যন্ত, হ্যাঁ, বা তারা কি করতে পারে নাই, ল্যাক অফ রিসার্চটা কোথায়, ওই অনুযায়ী একটা ডিজাইন অফ এক্সপেরিমেন্ট করে তারপর স্যারকে যখন তুমি বা প্রয়োজনে তুমি যেটা অ্যাপ্রোচ করবা তখন সেটার থেকে একটা কাজ বের করে আনা সম্ভব। তারপরে সেটা আমরা পাবলিকেশন আকারে নিয়ে যাওয়া পসিবল। জি, আমি মনে হয় বুঝাইতে পারছি তোমাকে, রাইট? যেহেতু আমি সেকেন্ড ইয়ারে আছি, রিসার্চ নিয়ে অত কিছু আপাতত আমার ধারণাও নাই।
একটু গাইডেন্স দিলে একটু সুবিধা হতো। আচ্ছা, আমি গাইডেন্স দিব, তুমি তাহলে ল্যাবে অ্যাড হইও। আমি এট দ্য সেম টাইম আবার তোমার এই কাজটা শুরু করার আগে ল্যাবে একটা পোস্টও করব, পোস্ট দিয়ে 3-4 দিন ওয়েট করব যে সিমিলার কাজ আরো 2-3 জন ভাইয়া বা আপু করতে চাচ্ছেন কিনা, তারপর একটা গ্রুপ করে আমরা একসাথে কাজ করা শুরু করব। এখন বুঝা গেছে ভাইয়া? ওকে, ওকে। তারপরে এখন নাহিদ ভাইয়া বাদে অন্য কারো কোনো কোয়েশ্চেন? হ্যালো? ভাই আমার আরেকটা কথা ছিল। জি, জি, সোহাগ ভাইয়া। ভাই, আপনি যে ভাই যে অমর ভাইয়াকে বললেন যে হচ্ছে যে সিমুলিংক দিয়েও হচ্ছে রিসার্চ পেপার থেকে বা কিছু একটা বের করা যায়, রিসার্চ করা যায়। ভাই সেক্ষেত্রে এটা কি অ্যাপ্রুভাল দিবে, মানে যে অথর আছে সে কি অ্যাপ্রুভাল দিবে যে আসলে অ্যাকচুয়ালি এটাই কি হইতে পারে কিনা প্র্যাকটিক্যালে? ভাইয়া ম্যাটল্যাব এর সিমুলিংক হইতেছে আপনার দুনিয়ার অল্প কিছু সফটওয়্যারের মধ্যে একটা, যেটা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে প্রতিদিন ব্যবহার হয়। মানে এটা অ্যাপ্রুভাল না দেওয়ার কিছু না, মানে এটা একদম স্টেট অফ দ্য আর্ট। আপনি অডিতে ঢুকেন, বিএমডব্লিউ তে ঢুকেন, ডাজন্ট ম্যাটার ভাইয়া। ও মানে আপনি ম্যাটল্যাব আর সিমুলিংক আপনার প্রতিদিন ইউজ করা হইতেছে এবং পৃথিবীর কোটি কোটি ইঞ্জিনিয়ার ইউজ করতেছে, শুধু অটোমোবাইল ইঞ্জিনিয়াররা না। মানে আপনি পাওয়ার প্ল্যান্টে ইউজ হইতেছে, ব্লক বেসড ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, যেসব কোম্পানির ধরেন অনেক টাকা আছে, যারা সিমেন্সের সফটওয়্যার কিনে সেটা ভিন্ন কথা, কিন্তু আমি আপনি তো সিমেন্সের সফটওয়্যার কিনে এখন এটা করতে পারবো না। আচ্ছা, আপনার ইউনিভার্সিটি থেকে যদি আপনাকে সিমেন্সের সফটওয়্যার, যেমন আমি অ্যাজ আ স্টুডেন্ট, আমার যখন ইউনিভার্সিটিতে আমার কোলাবোরেশন ছিল, আমি যখন ইউনিভার্সিটিতে কিছুদিন আগেও ছিলাম, আমার যখন একটা বিভিন্ন সফটওয়্যারের গ্রিপ ছিল, যেমন আমি সাবস্ক্রিপশন পেতাম এটা সেটা, সেটা কিন্তু আমি এই মুহূর্তে পাচ্ছি না, বা আমি হয়তো 3-4 মাস পরে যেখানে যাব সেখান থেকে আবার পাওয়া শুরু করবো। হ্যাঁ, আপনার যদি ওই ধরনের সফটওয়্যার যদি থেকে থাকে, দ্যাট ইজ ভেরি গুড। বাট ম্যাটল্যাব আর সিমুলিংক ভাইয়া অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর জন্য, মানে যদি আপনি সিস্টেম মডেলিং বা পাওয়ার ট্রেন ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে, ইভেন আপনি যদি ফর্মুলা স্টুডেন্টস টিমগুলো যেগুলো আছে, আমার ক্ষেত্রে আমি যেমন আমার ইউনিভার্সিটির ফর্মুলা স্টুডেন্ট রেসিং টিমে কাজ করছি, বা আপনি যদি ইন ফিউচারও ফর্মুলা রেসিং টিম গুলোতে কাজ করতে চান, নলেজ ইন ম্যাটল্যাব এন্ড সিমুলিং, স্পেশালি ইন পাওয়ার ট্রেন থিং, ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইজ ভেরি ইম্পর্টেন্ট ভাইয়ার। এটা এটা আমি আপনি অথরাইজ করার কেউ না, এটা সব অনেক বড় বড় জায়গা থেকে অথরাইজ পাওয়া সফটওয়্যার। সো আপনি ওইখান থেকে যদি আপনি কয়েকটা ডাটা নিয়ে, ধরেন আপনি গাড়ির কোনো ডাটা নিয়ে আপনি যদি সিমুলেট করে আপনি ভ্যালিডেশন করতে পারেন যে আপনি কোম্পানির ডাটার সাথে মিলাইতে পারতেছেন, কোম্পানি ফুয়েল কনজাম্পশন দিয়ে রাখছে, বা কোম্পানি 100 কিলোমিটারে এই 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 ক্যারেক্টারিস্টিক্স, এই এই সিমুলেশনের বা সিমুলিংকের ভ্যালিডেটেড মডেলগুলো এই মুহূর্তে আর্টিকেলে পাবলিশ হওয়া সবচেয়ে বড় জিনিসগুলা এই মুহূর্তে। আমিও আপনার মতো সেম কোয়েশ্চেন 2-3 বছর আগেও মনে রাখতাম, কিন্তু পরবর্তীতে যখন আমি নিজে শিখেছি, আমি কোয়েশ্চেন গুলোর অ্যান্সার নিজেই পাওয়া শুরু করছি। আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি। জি ভাই, ধন্যবাদ। আচ্ছা, ওকে। আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, কোয়েশ্চেন যদি না থাকে, আমি জাস্ট সবার একবার করে পরিচয় নিতে চাই। আমি তো সোহাগ ভাইয়ারটা জানলাম, নাহিদ ভাইয়ারটা জানলাম, অভ্রটা জানলাম। আলামিন ভাই, আপনি কোথায় পড়াশোনা করছেন, কোন ডিপার্টমেন্ট এবং কোন বর্ষে আছেন যদি বলতেন। তারপর আমির ভাই, আরিফ ভাই, ইকরাম ভাই। জি ভাই। আসসালামু আলাইকুম ভাই, আমি হচ্ছে চুয়েটে পড়ছি আর কি, 19 ব্যাচ, অলরেডি গ্রাজুয়েটেড। কনগ্রাচুলেশনস, গ্রেট, গ্রেট জব। আপনার কোনো ইন্টারেস্টেড কোনো কিছু এখানে বা ল্যাবের ক্লাসটা কেমন লাগলো প্রথমটা? যে আমার ইন্টারেস্টেড হচ্ছে গিয়ে অভ্রর সাথে আর কি, মানে কানেক্টেড আর কি, মানে আমি হচ্ছে গিয়ে ওকে, মানে হ্যাঁ একদম এক্সাক্ট ওইটাই আর কি, ওই রিলেটেড কাজ ভেরি করতে গুড, যাচ্ছি। ভেরি গুড। জি জি জি, শিওর শিওর শিওর। তাহলে পরবর্তীতে ওই যে আমি তো এই প্ল্যাটফর্মে কেবল যুক্ত হয়ে ওই রিসার্চ বাডি থেকে ধরো যে আমাকে আহ, এই মিটিংটা আমি কিন্তু পরবর্তীতে যোগাযোগের জন্য আমি হয়তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি, কিন্তু হয়তো ওনাদের মাধ্যমে ল্যাবে বা আমাকে যোগাযোগ করলে আমি তোমাদের কন্ট্যাক্টটা দিয়ে দিলাম, ওরা তোমাদেরকে যদি তোমরা যদি ইন্টারেস্টেড ফিল করো তোমাদেরকে ল্যাবে অনবোর্ড করায় নিল, সমস্যা নেই। এই আর কি।
আশা করি আমি বুঝাইতে পারছি আমির। জি জি সুন্দর ভাই। আচ্ছা, আরিফ ভাই, ইকরাম ভাই, আলামিন ভাই, আপনারা কি আছেন? উম, তাহলে হাসান রাকিব ভাই, আচ্ছা আমি তাহলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আলামিন ভাই, আহ তারপর আরিফ ভাই, ইকরাম ভাই কিছু বলবেন? আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, জি, আমি আহসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে মেকানিক্যালে আচ্ছা পড়েছি। রিসেন্টলি গ্রাজুয়েটেড আচ্ছা আর এখন একটা জবে আছি আর কি। আচ্ছা আচ্ছা। আপনার কোনো রিসার্চ ইন্টারেস্ট বা কোনো এই ক্লাসটা কেমন লাগলো? যে ক্লাসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি তেমন অনেক আগে থেকে আমি অটোমোবাইলের উপরে মানে রিসার্চ বেস কিছু করতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা আচ্ছা তো আচ্ছা। এখন আমি আপনার পার্টিকুলার, সিমুলেশন বেসড মানে কাজ করতে চাই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি বুঝলাম যে আপনার ইন্টারেস্টটাও আমির ভাইয়ার সাথে, তারপরে অভ্র ভাইয়ার সাথে মিলতেছে। আচ্ছা, এটা মনে থাকবে। বাট আপনারা আরেকটা কিন্তু এই কোশ্চেন ছিল। জি জি, শিওর ভাইয়া, জি। জি, এখন ভাইয়া হয়েছে যে আপনার এনসিস রিলেটেড কি কোনো কিছু হ্যাঁ, পসিবল? এনসিস, এনসিসটা তুমি তুমি তাহলে মনে হয় কম, মানে তুমি কি সিএফডি করতে চাও ও কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স করতে চাও? জি, মানে এটা কি করা পসিবল? করা পসিবল, বাট এটা ডিপেন্ড করে যে তুমি কিসের মধ্যে করতে চাচ্ছ। আচ্ছা মানে আচ্ছা। তুমি কি দেখাতে চাচ্ছ কম্পিটিশনাল ফ্লুইড ডাইনামিক্সে, থাকে না যে তুমি এটা দেখাতে চাচ্ছ। সিএফডি তো সিএফডি, আমি বুঝতেছি তুমি কি বলতেছো, জি কি জি। করতে চাচ্ছ এটাও আমার জানাটা ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা। তো ওইটা নিয়ে আমরা ডিসকাস করতেই পারি, এটা 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 অবশ্যই করা যাবে, হ্যাঁ। জি। জি, আচ্ছা। তাহলে আরিফ ভাই এবং আলামিন ভাই আপনারা যদি, জি জি আরিফ হ্যালো, ভাই আসসালামু আলাইকুম। বলেন। ওয়ালাইকুম আসসালাম। আমি নর্থ ইউনিভার্সিটি স্টুডেন্ট, কারেন্টলি ছিল ফার্স্ট ইয়ার, মানে সেকেন্ড আচ্ছা সেমিস্টার আছে। আমি এখানকার মধ্যে সবচেয়ে জুনিয়র। আচ্ছা আচ্ছা। ওকে, তো আপনার কোনো রিসার্চ ইন্টারেস্ট বা ক্লাসটা কেমন লাগলো পরবর্তীতে জানাবেন, যদি এখন নাও জানাতে পারেন, অসুবিধা নাই। বেসিক্যালি হলো আমি রিসার্চ নিয়ে আসলে মানে ইন্টারেস্ট থেকে ফিল্ড গুলো আইডেন্টিফাই করতেছে যে কোনগুলো থেকে আমার ইন্টারেস্ট জাগতেছে বা কোনটাতে আমি গেলে আমার অপরচুনিটিকে ক্রিয়েট করতে পারবো। Just এই জন্য জয়েন করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। আহ শিখিয়ে দেয়া যাবে শুরু থেকে, ওটা অসুবিধা নাই। বাট যারা একটু বিগিনার আছো তাদের জন্য ওই লিটারেচার রিভিউ থেকে শুরু করাটা ইম্পর্টেন্ট আমি মনে করি। বাট যারা অন্তত গ্রাজুয়েট করে ফেলছে বা লাস্ট ইয়ারে আছে তারা, আমি শিওর যে থিসিস কমপ্লিট করছে এবং খুবই ভালোভাবে কমপ্লিট করছে। সো ওরা অন্তত ওই জায়গাটাতে বেশ বেশ ম্যাচিউরড, আমি আমি এতটুকু তো ডেফিনেটলি বিশ্বাস করি। আলামিন ভাইয়া, লাস্টলি আপনার থেকে যদি জানতে পারতাম, বিকজ বাকি সবার থেকে কথা বলা হয়ে গেছে। আচ্ছা, যদি আলামিন ভাইকে এই মুহূর্তে নাই পাওয়া যায় তাহলে আমি বলবো যে ক্লাসটা আমি এখানে শেষ করতে চাই, এবং পরবর্তীতে আমি ওইটার অপেক্ষায় রইলাম যে আপনারা ল্যাবে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখন যেটা দিলাম ওইটা, বিকজ আগেরটা যেটা দিছি এটাতে একটু টাইপিং মিস্টেক ছিল, তো এইটাতে আমার সাথে আপনারা একটু যোগাযোগ করার চেষ্টা করবেন। আহ আমি আশা করি আমার যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। জি আমির, আমির বলো। আর হলে ক্লিক করে কিছু হ্যাঁ হ্যাঁ, বলেননি আর কি ভাই, আচ্ছা মাইকটা আচ্ছা অন আচ্ছা, হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সোহাগ ভাইয়া বলেন, ভাইয়া সোহাগ ভাইয়া। ভাইয়া, যদি কিছু মনে না করেন ভাই, আপনার লিঙ্কডইন প্রোফাইল কি শেয়ার করা যাবে? জি আমি এখনই দিয়ে দিচ্ছি আমার লিঙ্কডইনটা, আমি টেক্সটেই দিয়ে দিচ্ছি, একটা সেকেন্ড। জি আমি আমার লিঙ্কডইনটা আপনাদেরকে ওই টেক্সটে দিয়ে দিয়েছি, এবং তার উপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছি।
এই আর কি। তো ইনশাল্লাহ কাজ করা যাবে। এবং যার যে কোনো কোয়েশ্চেন থাকলে ইয়া করা যাবে, বাট আমি প্রেফার করি যে, যেহেতু যেমন আমি এখানে পেলাম যে সোহাগ ভাইয়া একটা একটা বিষয় ইন্টারেস্টেড, আবার পেলাম যে নাহিদ ভাইয়া একটাতে ইন্টারেস্টেড, আবার পেলাম যে আমির ভাইয়া, অভ্র ভাইয়া, আবার আরেকটা ভাইয়া একরাম ভাইয়া পেলাম যে না, তারা একটু সিমুলেশনে ইন্টারেস্টেড। সো সব ধরনের কাজই করা যাবে, সব ধরনের কাজই রেঞ্জের মধ্যে আছে। সো আমি চাই যে অন্তত গ্রুপে 2-3 জন করে যোগ করে আমরা একসাথে যেন কাজগুলো শুরু করতে পারি। সেক্ষেত্রে ওই রিসার্চ বাডিতে যে চ্যাটের অপশনটা আছে বা যোগ হয়ে যে ইনবক্স করা যায়, ওই জায়গাটাতে আমরা কানেক্টেড হয়ে থাকলে মনে হয় এই প্ল্যাটফর্ম থেকে কাজ করিয়ে নেওয়াটা ইজি হবে এই আর কি। বাট কোনো প্রবলেম হলে ডেফিনেটলি আমার হোয়াটসঅ্যাপ বা কোথাও আপনারা ইয়া করতে পারবেন, যোগাযোগ করতে পারবেন এই আর কি। তাহলে আমি শেষ করে দিচ্ছি, কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে ফার্দার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।